শুভ সন্ধ্যা। আজকের এডিটের খুব একটা আনন্দের ভিডিও। এডিটের দুজন অত্যন্ত কৃতি ছাত্র, মেহবুব, সৌরভ। আমরা ওদের পেয়েছি, আমাদের সাথে সৈকত স্যারও আছেন। এই পার্টিকুলার ভিডিওতে আমরা মূলত আড্ডা দেবো। কারণ যেটা সেটা হচ্ছে যে আবারও বলছি, খুবই খুশির একটা ভিডিও। কারণ এর আগে গেমস এই পরীক্ষাটা তাতে তারা সফল হয়েছিল এবং তারা অলরেডি এই চাকরিটা করছে। তার সাথে এবার যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি 2022 যে নোটিফিকেশন, যে পরীক্ষা, তার রেজাল্ট বেরিয়েছে। মেহমুদ রহমান ওভারঅল কমন মেরিট লিস্টের যে র্যাঙ্ক সেটা হচ্ছে 49 পিডব্লিউডি, এবং সৌরভ সূত্রধর কম্পিউটার র্যাঙ্কে 70 পিডব্লিউডি। তো জোড়া সাফল্য, এবং এই সাফল্য নিয়ে কথা হবে, তার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা হবে, আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে পার্টিকুলার ভিডিওতে। তো আমি যেটা হয়েছিল কেএমসির পরে আমি সৌরভের সাথে একটা ভিডিও করেছিলাম, আমরা করে উঠতে পারি। মেহমুদের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে কানেক্ট করা যায়নি, মানে সময়ের অভাবেই মূলত। তো এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার মাথাতেই ছিল আমি দুজনকে একসাথে আনার চেষ্টা করবো, যাতে করে টাইম ম্যাচ করে, তাতে করে যেটা হবে সেটা যে আমরা দুজনের থেকেই পুরো ব্যাপারটা নিয়ে একটু ভালো করে শুনবো। এবং খুব গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে কেএমসি এসেই একটা পরীক্ষা বেরোতে চলেছে, নোটিফিকেশন বেরিয়েছিল, বিভিন্ন জটিলতার কারণে ওরা উইথড্র করেছে, কিন্তু আবার খুব শীঘ্রই এবং খুব দ্রুত এদের কেএমসি পরীক্ষা করিয়ে নেওয়ার একটা হিস্ট্রি আছে, সেটা নিয়েও কথা বলবো। তো অনেক গুরুত্বপূর্ণ কথা হবে, এবং কেএমসি প্রিপারেশন পিএসসি থেকে কোথায় আলাদা ইত্যাদি যারা পেয়েছে তাদের মুখ থেকে শোনা সবসময় একটা ভালো আইডিয়া বা ভালো এক্সপিরিয়েন্স। তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। তার আগে আমরা খানিক আমাদের স্মৃতিচারণা করবো, আমাদের কৃতি ছাত্র যারা, তাদের সাথে কথাবার্তা হবে, সৈকত স্যার আছে, আমরা পুরোটা নিয়ে কথা বলবো। প্রথম আমার যেটা কোয়েশ্চেন দুজনের কাছে, আমি মেহমুদ এবং সৌরভ, আমি মেহমুদকে দিয়ে শুরু করছি কারণ মেহমুদকে আগের বার আমরা মিস করে গেছিলাম। সেটা হচ্ছে যে প্রথমত জোড়া সাফল্য, দুজনকেই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। কেএমসি এসেই চাকরি করতে, পিএসসি যেই রেজাল্ট বেরোলো, কেমন লাগছে মেহমুদ? স্যার ভালোই লাগছে, তবে প্রথম চাকরি যেভাবে মানে ভালো লাগাটা হয় সেভাবে হয় না দ্বিতীয় চাকরির সময়। ওই ফিলিংসটা আর আসে না, যেটা স্বাভাবিক। তবে ভালো লাগছে, পিডাব্লিউডি তে হয়েছে। প্রথমটা যেভাবে খুশি হয়েছিলাম সেই খুশি তো আর হবে না বারবার। প্রথম প্রথম জিনিস প্রথমবারই হয়, এটা স্যার। এটা ঠিক ঠিক হ্যাঁ, একটা কথা দিয়ে মেহমুদ শুরু করলো, সত্যিই তাই। এবং যেটা সেটা হচ্ছে যে এরপরে আমার আসলে যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে যে ডেফিনেটলি এই যারা টপ র্যাঙ্কার তাদেরকে নিয়ে ভিডিও বানানো, যতই আমার সময়ের অভাব থাকুক বা সদস্যের সময়ের অভাব থাকুক বা নিজেরাও ওয়ার্কিং প্রফেশনাল এই মুহূর্তে, আমি এটা অ্যারেঞ্জ করলাম একটাই কারণে, সেটা হচ্ছে যে যারা এই পরীক্ষাগুলো এরপরে দেবে বা যারা প্রিপারেশন করছো, তাদের কথা ভেবেই আমি মূলত এই পুরোটা এক্সপেরিমেন্টটা করলাম। না হলে আমার দুজনকে পার্টিকুলারলি যেটা বলা ছিল সেটা হচ্ছে যে যখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে যাবে তখন একসাথে একটা জমজমাটি একটা লাইভ হবে বাকি আরো বাকিদের সাথে। এটা কিন্তু আমার মনে হয়েছে যে না, এই ফেজেও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং ও যেটা বললো যে প্রথম চাকরি যেটা পাওয়া, তারপরে ব্যাপারটা যে আমরা এর আগে বারবার বলার চেষ্টা করতাম যে একটা পার্টিকুলার লেভেল পৌঁছে যায় প্রিপারেশন লেভেলে, তখন তারপর বেশ কিছু পরীক্ষা তারা পেতে থাকে আর কি। তো সেই কন্টিনিউশনটা আমরা এখানেও দেখছি, একটু পরে পিএসসি যেই, এবং মেহমুদের যেটা প্রথম যে বা ইত্যাদি, এই জায়গাটা নিশ্চয়ই কাজ করে না, খুবই ভালো লাগার একটা ব্যাপার। সৌরভ, সৌরভের সাথে ডিটেলে কথা হয়েছিল আগে, আমার ক্ষেত্রে স্যার ব্যাপারটা আলাদা। আমার ক্ষেত্রে স্যার মানে কেএমসি পাওয়ার থেকে পিডব্লিউডি পাওয়াটা আরো বেশি আনন্দের। মানে এখন আমি মানে আমার মনে হচ্ছে আমি আরো বেশি হ্যাপি। মানে কেএমসিটা পাবো এটা আমার এক্সপেক্টেড ছিল না, কিন্তু পিডব্লিউডি স্যার ছোট থেকে ইচ্ছা ছিল, মানে যেদিন থেকেই পড়াশোনা শুরু করেছি তখন থেকে ইচ্ছা ছিল স্যার অ্যাটলিস্ট পিডব্লিউডি তে চাকরি করবো। এবার স্যার এবার যখন এটা পেয়ে গেছি, ভেবেছিলাম যে স্যার হয়তো চাকরি পাবো, এবার কোন ডিপার্টমেন্টে পাবো এটা আমি এক্সপেক্ট করিনি।
পিডাব্লিউডি পেয়ে গেছি, মানে আমি যে আমার ফার্স্ট চয়েস যেটা ছিল পিডাব্লিউডি, সেখান থেকেই পেয়ে গেছি, এটা তো একটা আনএক্সপেক্টেড ব্যাপার। তো এবার আমি মোর দেন খুশি, মানে প্রথমবারের থেকেও মেহমুদ যেরকম বলো যে ওর প্রথমবারে খুব খুশি ছিল, এবারে মোটামুটি ও ঠিক আছে পেয়ে গেছি চাকরি, ইটস ওকে, এরকম একটা ব্যাপার। আমার ক্ষেত্রে স্যার ব্যাপারটা পুরোটাই উল্টো, আমার ক্ষেত্রে হচ্ছে এখন আমি বেশি বেশি খুশি কেএমসির তুলনায়। বেশ। আহ, আহ, এমনি যেটা বলার আমি ওদেরকে আলাদা করে বলেছি, যেটা আমি অন এয়ারও বলছি, যেটা সেটা হচ্ছে যে মানে ডোন্ট ফুল অ্যাট টেস্ট। এরপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা আসছে, তারপরে লেকচারের পরীক্ষা আসবে। তোমরা যে প্রিপারেশন মোডে আছো এইটাকে কন্টিনিউ করো, এবং যেটা সেটা হচ্ছে যে ডেফিনেটলি তোমরা এই পরীক্ষাগুলোতে ভালো করবে, এটা দৃঢ় বিশ্বাস। তারপরে আমরা আবার বসবো ডেফিনেটলি। এবার একটু সৈকত, আহ, আমাদের যেই ব্যাচের রমান্তর আর্কিটেক্ট সৈকত না বললে এই ব্যাপারটা আমি হাতই দিতাম না, ঠিক আছে? সৈকত থেকে আমরা কিছু শুনতে চাই, এটা কিছু কোশ্চেন। সত্যি বলতে ওরা দুজন যখন এখানে রয়েছে, তাহলে ওরা নিজেরাই শেয়ার করুন যে ওদের পাস আউট হওয়া এবং তারপর থেকে এই গভর্নমেন্ট কলেজ প্রিপারেশন, এই জার্নিটা, তোমরা যারা এই পাস আউট হতে চলেছে বা পাস আউট হয়ে গেছে, তাদের সাথে তোমরা ওয়ান বাই ওয়ান এটা শেয়ার করো যে এই জার্নিটা তোমাদের কাছে কেমন লাগছে। মানে এই ভাবনাটা পাস আউটের পর অনেকেই ক্যাম্পাস ইন্টারভিউ থেকে জব নিয়ে প্রাইভেট কোম্পানিতে চলে যায়, আবার কিছু মানুষ যারা ঘরে বসে গভর্নমেন্ট জব প্রিপারেশন নেয়। এই এই কেন এইটাতে এলে, এই জার্নিটা কিরকম ছিল, কতটা টাইম লেগেছে, ভাবে প্রিপারেশন প্রসেসটা গেছে, তিনটা কনসেপ্ট ব্যাপার। ফার্স্টে আমি কি বলবো? খুব খুব হ্যাঁ আমি হ্যাঁ, মেহমুদ একটু বলো হুম, তোমার জার্নিটা, এবং মানে ব্যাপারটা মেইন স্যার, আমি যেটা হ্যাঁ বলতে চাইছেন সেটা হচ্ছে যে মানে এই পুরো ব্যাপারটা যে রেজিলিয়েন্স, মানে ধৈর্য ধরে দাঁতে দাঁত চেপে যে লড়াইটা, এইটা আসলে অনেকে মিস করে যায়। মানে সবাই এই সাফল্যটা দেখতে খুব বেশি পছন্দ করে, যে যেন বা মনে হয় হুম, ফাইন মর্নিং বা ওভার নাইট পুরো ব্যাপারটা এসছে, তার পিছনের যে লড়াইটা থাকে, একটা সময় থাকে, সেইটা যদি একটু বলো। মানে আমি তো স্লাইডটা কলকাতার লোকজনের আমার মনে হতে পারি যে এইগুলোর ভাগ্যটা ভালো, ঠিক আছে? মানে হ্যাঁ। ভাগ্য ভালো হয় না, সেটাকে করতে হয়, এবং তার পিছনে একটা মানে প্রচন্ড পরিশ্রম আছে। তিনটা যদি কিছুটা শেয়ার করেছে ওর সাথে। প্রথমত এখন মানে সিনারিও যা চলছে, মানে আমি আমি যেহেতু এখন কাজ করছি, অন রেকর্ড সবকিছু বলতে পারবো না। ধৈর্যটা আপনাকে মানে সবাইকে যেভাবে নিতে হবে, আর যতদিন না হচ্ছে আমাকে ধৈর্য রাখতে হবে। সে কিভাবে করবে না করবে, সবার এখন এই সাফল্য হয়েছে ঠিক আছে, তাদের স্ট্রাগেল আছে, সবার ইন্ডিভিজুয়াল বিভিন্ন রকম স্ট্রাগেল আছে। সেই স্ট্রাগেল যে আহ, যত অ্যাসপিরেন্ট আছে সবার আলাদা আলাদা। এবার কেউ স্ট্রাগেলকে সার্ভাইভ করে সে সাফল্য পেয়েছে, ইন্ডিভিজুয়াল সবার আলাদা আলাদা আছে। কেউ কারোর সঙ্গে মানে ইয়ে হবে না, সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা আছে, বা কারো নিজের সমস্যা আছে, ব্যক্তিগত সমস্যা আছে, সমস্ত সমস্যা আছে। কিন্তু এই সমস্ত যে সমস্যাগুলো আছে, সেগুলো তোমাকে পাশে রেখে, তোমাকে ধৈর্য রেখে, মানে ওই স্টাডিতে ফোকাস তোমাকে দিতেই হবে এখন। আর সব থেকে বড় সমস্যা হলো আমাদের আমাদের নিজেদের মধ্যে সমস্যা হলো যে একটা পরীক্ষা দিলাম, তারপর আমার রিটেন হলো, ইন্টারভিউ হলো না, তারপর হয়তো রিটেনের পর পরীক্ষা, তো এখন আমরা জানি না কখন হবে। এটা সব থেকে আনসার্টেন ব্যাপার, কখন পরীক্ষা হবে, কখন রেজাল্ট বেরোবে, এইটার কোনো আনপ্রেডিক্টেবল ব্যাপার হয়ে আছে। তো এই পরিস্থিতিতে কোনো একটা পরীক্ষা দিলাম, ইন্টারভিউ হলো 2 মাস পর, হলো 3 মাস পর হলো, ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিলাম, সেটা ঠিক আছে, along with আমার মনে হয় রিটেন, আবার পরবর্তী পরীক্ষার জন্য সেখানে ঝাঁপিয়ে পড়া। কারণ রিটেন যদি না হয়, সেই 3 মাস 4 মাসের একটা গ্যাপ থাকবে। গ্যাপ গ্যাপ মানে এখানে বড় একটা পেছনে চলে যাও। কারণ এখন বর্তমান পরিস্থিতিতে যা অবস্থা, মানে প্রাইভেট সেক্টরে তো কেউ যেতে চায় না, বিশেষ করে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কেউ যেতে চায় না। কারণ সেখানে 12 ঘন্টা 14 ঘন্টা করে ডিউটি করতে হয়। এটা সেইভাবে তোমাকে, যে তুমি ওই একবার যখন নেমে গেছো গভর্নমেন্ট জবের জন্য, তো তুমি মনস্থির করেছো আমি গভর্নমেন্ট জবে যাব, তাহলে তোমাকে ধৈর্যটা সব থেকে আগে রাখতে হবে। ধৈর্য থাকলেই তোমার বাকি যে তোমার বিভিন্ন রকম অসুবিধা আসবে, তোমার বিভিন্ন রকম সমস্যা আসবে, সব সমাধান হয়ে যাবে।
তোমার ধৈর্য থাকলেই তোমার সমাধানের কিভাবে সমাধান করবে তোমার অটোমেটিক তোমার মাইন্ড বলে দেবে। এবার আমি আমারটা বলি। এবার আমার 2017 আমি পাস করেছিলাম। মানে কি বলবো, যখন পাস করেছিলাম তখন আমি জানতাম না যে কেএমসি তে কোনো পরীক্ষা হয় গভর্নমেন্ট, বা পিএসসি বলে একটা যেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়, জুনিয়র ইঞ্জিনিয়ার, সত্যি জানতাম না। খুব হয়তো আমাদের 2017 পাস, 2016-তে আমাদের কলেজ থেকে অনেকজন 4-5 জন দাদা পেয়েছিল, পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পেয়েছিল। তো তাদের মুখে শুনতাম, মানে ওইভাবে যে তার জন্য কি প্রিপারেশন করতে হবে সেগুলো আমরা সেভাবে তখন মাথায় অতটা ওঠেনি আর কি তখন ভাবে। ব্যাপারটা। হ্যাঁ, না, যে না একটা জব পেয়ে যাবো, আমরা তো জানি যে এখন বিটেক করলে তখন মানে এরকম ভাবতাম যে এই লাইনটিতে জব করব, বা কোনো কনস্ট্রাকশন ভালো কোম্পানিতে কাজ করবো। ওই যে প্রাইভেট গভর্নমেন্ট জব করতে হবে, মানে কেন করতে হবে সেই রিজনটা আমাদের কাছে ছিল না। এখন বর্তমান পরিস্থিতি যেভাবে, এবার সে আমি 2017 পাস করে আমি কলেজ ক্যাম্পাসিং এ একটা জবও পেয়েছিলাম। আমি গেছিলাম উড়িষ্যাতে গেছিলাম, ওই পাওয়ার ম্যাক্স বলে কোনো একটা কোম্পানি, বেদান্তা অ্যালুমিনিয়াম প্ল্যান্টে। আমি ওখানে দেখে এসেছিলাম যে মানে প্রাইভেট জব করতে গেলে কি স্ট্রাগল করতে হয়। ওই সকাল 7টায় গেলাম, রাত্রি 10টার সময় আসছি, এরকম অবস্থা। তো আমি 15 দিন থেকে আমি কাউকে জানাইনি, আমি বাড়ি চলে এসেছিলাম যে না আমার দ্বারা এ হবে না, আমাকে ওই একটা গভর্নমেন্ট জবই। তখন আমি ভাবলাম যে না, গভর্নমেন্ট জবের দিকে আমাকে আসতে হবে। তো তারপর আমি জানলাম গভর্নমেন্ট জবে কি, মানে কিভাবে কি পাওয়া যায়, ফ্যাসিলিটি কি। আর ওদের সঙ্গে তুলনা করলাম যে প্রাইভেট জবে থাকলে আমার ইন ফিউচার কি হবে। সেই হিসাবে আমি তারপর প্রিপারেশন নিতে শুরু করি। কিন্তু সমস্যা ছিল নিজের, ওই বললাম সমস্যা আসবে, সমস্যা এসেছিল। তা আমি আবার জয়েন করলাম একটা কোম্পানিতে, ওই রিলায়েন্স জিওতে। সেখানে অপটিক্যাল ফাইবার ইঞ্জিনিয়ার ছিল। মানে সেখানে সিভিলের কোনো কাজই ছিল না। আমি 2 বছর ওখানে টানা কাজ করেছি। বর্ধমান ডিস্ট্রিক্টে কাজ করেছি, এই ঘাটাল, আরামবাগ, এসব প্রায় 3টে ডিস্ট্রিক্টে আমি কাজ করতাম অপটিক্যাল। তারপর মনে হলো যে না এখানে, তো পরীক্ষা দিয়েছিলাম 2018 পিএসসি যেই আমার সেখানেও হয়েছিল, কিন্তু ইন্টারভিউ দিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে না আমি ভালো ইন্টারভিউ দিতে পারি না, আমার হবে না। 2017 পাস করে যাওয়ার পরে একটা নোটিফিকেশন এসেছিল 2018, যেটা ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছিল, ওখানে আমার হয়েছিল, কিন্তু ও পরে হয়নি। তারপর ওখানে 2 বছর কাজ করলাম, তারপর তো কোনো নোটিফিকেশন বেরোয়নি। তারপর 19-এ বেরিয়েছিল। এরপর 2 বছর করার পর আমি ওই একটা স্কুলে এখন ভোকেশনাল সাবজেক্ট পড়াই, যেটা ওই আইটিআই কলেজের যেগুলো পড়ানো হয় সাবজেক্ট গুলো এখন স্কুলে স্কুলে পড়ানো হতো। ওই কলেজ মানে একটা স্কুলে আমি জয়েন করি, সেখানে আমি 2020 থেকে 2024 কেএমসি পাওয়ার আগে 4 বছর আমি ওখানে কাজ করেছি বাঁকুড়াতে। তারপর ওখান থেকে যা স্কুলে জায়গাটা এমন ছিল, মানে আমি বুঝে নিয়েছিলাম যে আমার মনে হয়েছিল যে এখানে থাকলে আমার যে কোনো চাকরি পাওয়া সম্ভব। সেই জন্য আমি ওখানে ছাড়িনি। স্যালারি কম, কিন্তু পড়াশোনার যে একটা পরিবেশ ছিল, কোনো অসুবিধা হয়নি আমার। সেখানে আমি 4 বছর কাজ করেছি, সঙ্গে সঙ্গে প্রিপারেশনও আমি শুরু করেছিলাম। এবার প্রিপারেশনের সঙ্গে মানে 2018 পর যতগুলো পরীক্ষা হয়েছে, কেএমসি 2019, কেএমডিএ 2018, মহাবাণী ডেভেলপমেন্ট অথরিটিতে একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেরিয়েছিল। তারপর পিএসসি 2020 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, লেকচারার, সবগুলোই পাস করেছিলাম রিটেন। কিন্তু ইন্টারভিউ গিয়ে তারপর হয়নি, হয়তো ফাইনাল সিলেকশন। তারপর 2020-তে যখন আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেওয়ার পর আমি স্যারের সঙ্গে, স্যার জানতাম না তখন, বিপ্লব স্যারকে। তারপর পরিচিত হলাম স্যারের সঙ্গে। তারপর অনেক 2020 থেকে 24 পর্যন্ত একটা জার্নি ছিল, সেখানে স্যারের হেল্প আমি পেয়েছি অনেক। এইভাবে তারপর পড়াশোনা করতে হবে, আর সব থেকে বড় এই ধৈর্যটা রাখতে হবে। আর পড়াশোনার যে ব্যাপারটা বলি যে কিভাবে পড়বো, সব কি মানে স্ট্র্যাটেজি কি জিজ্ঞেস করে আমি। আমার মনে হয় স্ট্র্যাটেজির কোনো পার্টিকুলার স্ট্র্যাটেজি থাকে না, সবার ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি আছে। কেউ হয়তো মানে একটা স্ট্র্যাটেজি হয় টাইম, কিভাবে টাইম বাউন্ড করবো। কেউ জব করছে, সে নিজেরটা নিজে করবে। পার্টিকুলার আমি বলে দিলাম আমি এভাবে করতাম, সে ওভাবে করবে, এভাবে হয় না। মানে তার কমফোর্টেবল টাইম কোথায়। আমার যেমন রাতে পড়তে ভালো লাগে, বা আহ দিনে পড়তে, যখন ইচ্ছা আমার মন হয় আমি পড়ি, এরকম পড়তাম। আমার কোনো পার্টিকুলার টাইম বাউন্ডেড ছিল না, এটা একটা টাইম বাউন্ডের ব্যাপার। আর একটা হলো যে কি পড়বো। এখন সমস্যা হয়ে গেল, আগে যেভাবে 2016 বা 14 পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে কোশ্চেন ছিল, বা কেএমসি জেই, পিএসসি জেই যে কোশ্চেন প্যাটার্ন ছিল, সেটা মোটামুটি ওই একটু থিওরি পড়ে এমসিকিউ প্র্যাকটিস করলে হয়ে যেত।
কিন্তু এখন বর্তমানে যে পরীক্ষাগুলো নিচ্ছেন, এই যেমন মহাবাণী ডেভেলপমেন্ট অথরিটি কোশ্চেন যখন করেছিলেন, মানে কেএমসি মিউনিসিপাল সার্ভিস, মানে অসাধারণ একটা কোশ্চেন সেট আপ করেছিল, যেখানে স্ট্রাকচার থেকে কোশ্চেন ছিল। চারখানা পাঁচখানা প্রায় হ্যাঁ। স্টিফনেস ম্যাট্রিক্স ফাইন এলিমেন্ট থেকে হয়েছিল। আমি ওই হুম। পার্টিকুলার কোশ্চেনটা ধরে একটা ভিডিও করেছিলাম, ওই হুম। ভিডিওটা দিয়ে দেবো। ও বললো বলে আমার মনে পড়লো, আমি এই ভিডিওর নিচে ওই লিঙ্কটা থাকবে, তোমরা দেখে নিতে পারবে বাকি যারা দেখছো ভিডিওটা। হ্যাঁ, আমি কন্টিনিউ করো। আমি হ্যাঁ। একটা জিনিস একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে মানে আমি এর আগেও যখন সৌরভের সাথে যে লাইভটা করেছিলাম, সেখানে ওকেও হয়তো জিজ্ঞাসা করেছিলাম, আমার এই প্রজন্মের যারা অ্যাসপিরেন্ট, যারা ক্যান্ডিডেট, তাদের কাছ থেকে যেটা জানতে ইচ্ছে করে সেটা হচ্ছে যে আম, এই যে ধরো ফেসবুক বা ইনস্টাগ্রাম টাইপের যে অ্যাডিকশন, সেগুলো তো একটা অ্যাডিকশন, তো সেইটা কতটা এফেক্ট করে প্রিপারেশনকে, এবং সেইটা তুমি কিভাবে হ্যান্ডেল করেছো? আহ, অনেকে এরকম বলতে পারে যে না, আমি দিনরাত ফেসবুক করি, তারপর আমি পেয়েছি। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, সেটা আমি জানি না, সেটা তুমি অ্যাক্টিভ পেয়েছি তোমার মতো করে বলবে। আমি আমার কথা অন্তত বলতে পারি, আমি ফেসবুকে একেবারেই অ্যাক্টিভ থাকছি না লাস্ট কয়েক বছর। খুব জরুরি কিছু পোস্ট করার থাকলে ফেসবুকে পোস্ট করার জন্যই আমি ফেসবুকে যাই। তখনও যেটা দেখি সেটা হচ্ছে একটু স্ক্রোলিং হয়ে গেল খানিকটা, খুব কনফিডেন্স করি। এবং ইনস্টাগ্রামের রিল বা মানে ইভেন চাই, মানে চেষ্টা করি অ্যাভয়েড করার। আমাদের প্রজন্ম যেটা, সেটা হচ্ছে যে আমরা বই পড়ে বড় হয়েছি, মানে আমরা বইয়ের পোকা ছিলাম। তারপরেও যেটা, সেটা হচ্ছে যে মানে এই বইগুলো মানে এইগুলো আমার ব্যাপার ছিল আর কি। তো এখন ব্যাপারটা অনেকটাই অন্যরকম হয়ে গেছে। মানে আমি ওটাই ভাবছিলাম যে মানে আমরাও যদি আমি বলছি না বই পড়তে হবে সবাইকে, সবার নিজের নিজের কাজের জায়গা আছে, তাদের পড়াশোনার ধরন আছে ইত্যাদি, অনেকে সব টপিকের উপর পড়তে পারে ইত্যাদি। কিন্তু আমি বলছি যে আমি নিজেকে দিয়েও বোঝার চেষ্টা করছিলাম যে এই এই সময়ে দাঁড়িয়ে এই পুরো ব্যাপারটাকে মানে কিভাবে আমার তো হ্যান্ডেল করতে একটু সহজই হয়। মানে কনসাসলি যদি আমি একটা টাইম না বার করি যে বই পড়া বা আমার নিজের অন্যান্য কাজের জন্য খুব ডিপ কনসেন্ট্রেটেড একটা কাজ, আমাদের সমস্যা হয়। মানে কনসাসনেসটা যদি নিজেকে ফ্লোতে ভাসিয়ে দিই, তাহলে কিন্তু আমার ওই ফিরে ওই সব আসতে থাকবে। এবং ইনস্টাগ্রামে বিভিন্ন রিল, আমার আমার যে ইন্টারেস্ট, পাহাড়, খেলা, ইত্যাদি, কিছু ভালো খাবার দাবার, বিরিয়ানি ইত্যাদি, এইসবের মধ্যে ব্যাপারটা ঢুকে যাবে। তো আমি দুজনের কাছে কোশ্চেনটা করে রাখলাম, মেহমুদ যেহেতু বলছো, ফলে তুমি যদি একটু ইনক্লুড করো যে এইটা কিভাবে হ্যান্ডেল করেছো। আবারও মানে তোমার কথাটা খুব সত্যি, সবার জন্য প্রিপারেশন স্ট্র্যাটেজি আলাদা, সবার জীবন আলাদা, তার লড়াই আলাদা, ফলে সেখানে হয়তো তার করার টেকনিকটা আলাদা হবে, বা করবে বা করতে পারবে বা পারবে না। কিন্তু তুমি কিভাবে করেছো সেইটা যদি একটু বলো, বা তোমরা কিভাবে করেছো। স্যার, ফেসবুক আমি তো করতাম, পার্টিকুলার টাইম কোনো ছিল না। ওই মাঝে মাঝে যখন স্কুলে ফাঁকা টাইম পেতাম ফেসবুক করতাম। করতাম বলতে এমন নয় যে সম্পূর্ণ সবসময় করেছি। কখনো মনে হলো আমার মানে একটু জানার ইচ্ছা হয় কে কোথায় আছে, কি কি করছে, তো মাঝে মাঝে একটু ফেসবুকটা খুলে সবার একটু দেখে নিতাম। সবার পোস্ট তো চলে আসে। তো প্রায় আমি সবসময় ফেসবুকটা মানে ইউজ করি, করি না বলবো না। কি করি, ওই দেখে নিয়ে আনইনস্টল করে দিই। আবার হয়তো পরের দিন একবার ইনস্টল করলাম, দিয়ে একবার একটু দেখে নিলাম কে কোথায় আছে কি করছে। দেখে নিয়ে আবার যদি আমার কিছু দেওয়ার মতো মনে হলো যে হ্যাঁ দিতে হবে, ভালো লাগছে বা এই টপিকটা দিই, তা সবার ইচ্ছা হয় এখন যে ঘুরতে গেলাম একটু দিলাম, এভাবে দিলাম আবার, তারপরে আনইনস্টল করে দিলাম, আবার হয়তো 2-3 দিন পর দেখি। এভাবেই মানে এই, আমার নেশা ছিল একটা, ওই গেম খেলার নেশা ছিল একটু। আচ্ছা, হ্যাঁ, এবার ওই সব একই প্রসেস। হ্যাঁ, আনস্টল করে দিলাম, একটু খেললাম, যখন মাইন্ড ফ্রেশ হয়ে গেলে পড়তে পড়তে তো একটু বোরিং ফিল হবে, সবসময় তো পড়া যায় না। আর জব জব থাকাকালীন পড়াটা একটু চাপেরই হয়। কিন্তু এই নিজেকে সময় বের করতে হবে। কিভাবে তুমি পড়বে, হয়তো কেউ, অনেকে সকালে পড়তে ভালোবাসে, আমি যেমন সকালে উঠতে পারি না কখনো। ওই রাত্রে যতক্ষণ সারা রাত হলেও হবে, কিন্তু ওই সকালে উঠতে পারবো না। এরকম, এটা কোনো টাইম বাউন্ডেশন ছিল না। বেশ, আমি একটু সৌরভের কাছে আসছি। সৌরভ বেসিক্যালি এই গোটা মেহমুদের যে জার্নি যেটা বললো, সৌরভ অলরেডি এর আগে আমরা যখন কথাবার্তা বললাম তখন ডিটেলেই বলেছিল। সৌরভ আবারও চাইলে বলতেই পারে। আমি সৌরভের থেকে স্পেসিফিক এই কেএমসি এসেই পাওয়া এবং তারপর থেকে পিএসসি যেই এই যে ফেজটা, এই ফেজে এইখানে তো লড়াইটা আমার মনে হচ্ছিল আরেকটু ডিফিকাল্ট। কারণ অলরেডি তুমি একটা এস্টাবলিশ জায়গায় তুমি অলরেডি জয়েন করে গেছো, অলরেডি তুমি কেএমসি এসেই ঠিক আছে হিসেবে চাকরি করছো। সেইখানে নিজেকে মোটিভেটেড রাখা এবং সেখান থেকে কমন মেরিট লিস্ট 70 পিডব্লিউডি বার করে আনা পিএসসি, দ্যাট ইজ কমেন্ডেবল। মানে সেটা দুজনের জন্যই। সৌরভের ক্ষেত্রে যেহেতু সৌরভ বলছিল যে ওটা ওর একটা
ছিল পিডব্লিউডি। তো এই ফেজটা যদি সৌরভ একটু শেয়ার করে। এবং একটা জিনিস একটু স্যার করবো সৌরভ, কারণ আমি জানি মানে সৌরভ এবং মেহমুদের দুজনের ক্ষেত্রেই আমার আমার অন্তত যে বোঝাই যাচ্ছে যে প্রচন্ড সিনসিয়ার স্টুডেন্ট যারা এরকম ব্যাক টু ব্যাক দুটো পশ্চিমবঙ্গের অন্যতম বড় পরীক্ষা তারা ক্র্যাক করেছে এবং আরো পরীক্ষা ক্র্যাক করবে, খুব সিনসিয়ার। ফলে ওরা কাজের জায়গাতেও কাজটা করে। একটু অ্যাডিশনালি যেটা আমার একটু জানার ইচ্ছে ছিল সেটা হচ্ছে যে যারা এই মুহূর্তে ওয়ার্কিং প্রফেশনাল, সেটা যে কোনো ফিল্ডেই হতে পারে, সেটা ধরো কেউ অলরেডি এই বা এসএই তে চাকরি করছে এবং সে নেক্সট একটা অন্য কোনো প্রিপারেশন করছে, হ্যাঁ, মানে সেটা হতে পারে এসএসসি আরওটিডি বা হতে পারে ইঞ্জিনিয়ার বা লেকচারার। তাহলে এই যে ওয়ার্কিং প্রফেশনাল যারা অলরেডি চাকরি করছে, সেটা গভর্নমেন্ট কাজ করছে, তো এই কাজ সামলে প্রিপারেশন, এই জায়গাটাকে যদি একটু ধরে ধরে নেওয়া হয়, ফার্স্ট এবং এটা সেকেন্ড যদি একটু বলো। হ্যাঁ স্যার, কেএমসি তে স্যার জয়েন করার পর আমি যেহেতু এর আগে যেখানে কাজ করতাম স্যার গ্যামন ইন্ডিয়া লিমিটেডে, সেখানে মেনলি আমি স্যার মেট্রো প্রজেক্টে কাজ করেছি। এবার স্যার এখানে আমার বিল্ডিং এ কাজ করার মতো কোনো এক্সপিরিয়েন্স আগে ছিল না। এবার কেএমসি তে কাজ করতে এসে আমার প্রথম যে সমস্ত কাজ আমাকে দেওয়া হয় সেগুলো পুরোটা হচ্ছে বিল্ডিং এর মেনটেন্যান্স জব। ফলে বিল্ডিং এর হিউজ একটা আইটেমস থাকে যেগুলো হচ্ছে পিডব্লিউডি শিডিউল থেকে নিতে হয়। ফলে একটা বিরাট বড় গ্যাপ তৈরি হয়েছিল আমার কাছে যে বিল্ডিং এর শিডিউলটা থেকে এত মোটা শিডিউল বই, সেখানে কোন আইটেমটা কোথায় কাজে লাগাতে হবে, কি করতে হবে, এইটা ভেবেই তো আমার মানে প্রথম 1-2-3 মাস এতেই গেছে। মানে কোন আইটেমটা কখন কাজে লাগাতে হয়, কি করে কাজে লাগাবো, কোন আইটেম ধরবো, কোন আইটেম ছাড়বো, কোন আইটেমে কন্ট্রাক্টরকে পেমেন্ট করা যায়, কোন আইটেম দেওয়া যায় না কার সাথে, এক মহা বিশাল একটা লড়াই। এবার সেখানে আমার অফিসের কিছু কলিগ বা সিনিয়র দাদা যারা ছিলেন তারা খুবই হেল্পফুল ছিলেন। ফলে ওই ব্যাপারটা আমাকে কোপ আপ করতে মানে আমি যতটা মানে প্রথম স্ট্রাগল করছিলাম, তারপরে ওদের সাথে যতটা আমার মানে যত বেশি পরিচয় হয়েছে তত বেশি আরো ওরাও আমাকে হেল্প করেছে। ফলে এই ব্যাপারটা কাজের দিকটা আমি মোটামুটি সামলে মানে উইদিন 3 to 4 মান্থ আমার কাজের দিকটা আমি মোটামুটি বুঝতে পেরে গেছিলাম যে এই ব্যাপারে এই মানে এইভাবে ব্যাপারটাকে আগালে মোটামুটি আমি ব্যাপারটা গ্রিপে থাকবে। আমি বুঝতে পারছি যে এই আমার এই জায়গায় এই কাজ করতে হলে এই আইটেম দিলে পরে মোটামুটি হয়ে যায়। এবার স্যার এই কাজের জায়গাটা যখন প্রথম 3-4 মাস আমি কাজ করতে গিয়ে নিজে স্ট্রাগল করছি, তখন স্যার আমার কিন্তু রুমে এসে পড়াশোনা কিচ্ছু হচ্ছিল না। তখন নিজেই বুঝতে পারতাম না যে আমি এমন কাজ করছি যেটা আমি নিজে কাজ করে স্যাটিসফাইড হচ্ছিলাম না। এবার যখন আমি মেন্টালি নিজে কাজের জায়গায় স্যাটিসফাইড থাকছি না, তখন রুমের মধ্যে এসে বলবো ভাবছি যে তাহলে আমি কি করতে পারছি না কাজটা, আমি মানে এইটাই বারবার মাথায় হচ্ছিল। এবার 3-4 মাস পর যখন ব্যাপারটা বুঝে গেলাম যে ঠিক আছে, এরপর থেকে আমি মানে নিজেকে এত বেশি ফোকাস করতে শুরু করলাম যে না, এরপর আর পড়াশোনা ছাড়া যাবে না। কারণ 3-4 মাস যখন আমার গ্যাপ হয়ে গেছিল, তারপরে যখন আমার যাই নোটস বা বই যখনই যাই খুলছি, তখনই মনে হচ্ছে যে আমার সবকিছু নতুন নতুন লাগছিল, যেটাকে আবার যেটাকে কাটাতে আবার আমাকে মানে আমি একটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম যে আমি প্রতিদিন পড়বো, মানে গ্যাপ দেবো না। অল্প অল্প হলেও আধ ঘন্টা 1 ঘন্টা যদিও টাইম পেয়ে আমি ওটা প্রতিদিন কন্টিনিউ করেছিলাম। কারণ আমি দেখতাম যে যদি গ্যাপ দিয়ে দিই সেটা আবার পরে গিয়ে একটা মহা সমস্যা হয়ে যাচ্ছে। সেই জন্য আমি স্যার যদি সকালে টাইম পেতাম সকালে, বা যদি বিকেলে মানে অফিস থেকে এসে পরে টাইম পেতাম, মোটামুটি আমি ওটা কন্টিনিউ রেখেছিলাম। কারণ আমার আপনি স্যার জানেন আপনার সাথে শুরু থেকেও কথা হয়েছিল যে কেএমসিতে পাওয়ার পরেও আমি আপনাকে বলেছিলাম স্যার আমার মোটামুটি ওই পিডব্লিউডিতে মানে পিএসসিতে যাওয়ার ইচ্ছা ছিল। এবার সেই জন্য আমি এইখানে একটা সুবিধা আছে, হয়তো কেএমসিতে চাকরি করলে চিরজীবন কলকাতায় পোস্টিং এক জায়গায় থাকা যাবে, এটা একটা সুবিধা। কিন্তু স্যার আমার এই সুবিধাটার জন্য আমি ওই পিডব্লিউডি ড্রিমটাকে আমি কখনোই মানে ছাড়তে পারিনি। আমার এমন অনেক বন্ধু আছে যারা ঠিক আছে বলেছে ঠিক আছে আমি পিএসসি তো দিয়েছি ঠিক আছে, কিন্তু পিডব্লিউডি না পেলে যাবো না, বা আমার ওইটা অতটা ইম্পর্টেন্ট না, কেএমসিতে মোটামুটি ঠিকঠাক আছে, সেটেল হয়ে গেছি। এবার স্যার এরকম ভাবে কি হয়, চাকরি করতে গিয়ে এই একটা ব্যাপার আমাদের মধ্যে আসে, যেটা আমি নিজেও ফিল করেছি যে ঠিক আছে মাসের শেষে তো একটা বেতন আসছে, মানে সেটেল হয়ে যায় মানুষজন, যেটা আমিও মানে কিছুদিন হয়ে গেছিলাম, মাসের শেষে একটা আসছে বেতন, একই পে স্কেলের চাকরি। আবার এটাও অনেকে আমাকে বলেছে একই পে স্কেলের চাকরি, ইনক্রিমেন্ট কিছুই নেই, একই তো ব্যাপার, ঠিক আছে, গিয়েও কোনো লাভ নেই, এরকম একটা ছিল ব্যাপার। কিন্তু স্যার এবার আমার যেহেতু মানসিক দিক দিয়ে আমার একটা ব্যাপার ছিল যে আমি পিডব্লিউডি করবোই, সেই জন্য স্যার আমি ওইটাতে কোনোদিনও কেএমসিতে সেটেল হইনি। মানে আমার মেন্টালিটি শুরু থেকেই ছিল যে পিএসসি যেদিনে হোক আমাকে খুব ভালোভাবে দিতে হবে এবং আমাকে এইখান থেকে ছেড়ে পরে পিএসসিতে জয়েন করবো, এমনি একটা ব্যাপার। সেই জন্য স্যার আমি এই প্রিপারেশনটা থ্রু আউট চালিয়ে গেছি। দুজনের জন্য একটা কষান, সেটা হচ্ছে যে যেন এইখানে গিয়ে ব্যাপারটা যেন সেটেল না হয়ে যায়, ঠিক আছে, সামনে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসছে এবং আবারও ওটা কিন্তু
মানে আমার ইন্টারেস্টটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে তোমরা হুম জীবনের বড় বড় পরীক্ষা পাবে, হ্যাঁ, এবং যেটা সেটা হচ্ছে যে আমরা Yes, sir. তোমাদের সাথে এরকম একটা session করবো, মানে এইগুলোই বেসিক্যালি লং রানে, মানে যদি কেউ বলে যে মানে কি বলে মানে মহাকাল বা কাল, হ্যাঁ, মানে টাইম টাইম লাইনে ব্যাপারগুলো পাল্টে যাবে আর কি, মানে এগুলোই আমাদের খুব বড় পাওয়া, মানে তোমাদের তো গোটা জীবনটাই পাল্টে যাবে বা অলরেডি গেছে অনেকটাই, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা পাওনা সেটা হচ্ছে যে এইগুলো একটু বলে বোঝানো খুব মুশকিল আর কি। আচ্ছা, এবার একটু একটু টেকনিক্যাল একটা কোশ্চেন আমি একটু করছি, যেটা অনেকের জানাও উচিত। কেএফসির কোশ্চেন আর পিএসসির কোশ্চেন সিলেবাসে মানে খানিকটা তো অদল বদল আছে। কেএফসি ফ্লুইড মেকানিক্স আছে, বিল্ডিং করতে গিয়ে অনেক কোশ্চেন দিয়ে হয়, আমি জাস্ট এমনি রাফলি বললাম। একটু ম্যানেজারের কাছ থেকে জানতে চাইবো যে কেএমসি আর পিএসসি এর মধ্যে কোয়েশ্চেনের জায়গা থেকে বা প্রিপারেশনের জায়গা থেকে কিরকম ডিফারেন্স তুমি ফিল করেছো, বা কিরকম ডিফারেন্স থাকা উচিত সত্যি কথা আদৌ কি? আমি আরেকটু অ্যাড করছি এখানে, হুম আমি আরেকটু অ্যাড করছি, সেটা হচ্ছে যে রিটেনের প্রিপারেশনটা হয়তো খুব বেশি ডিফারেন্স করবে না কিছু টপিক হ্যাঁ সাবজেক্ট ছাড়া। তোমাদের স্পেসিফিক্যালি যে জায়গাটার জন্য আমি বলতাম সেটা তো তোমরা দুজনেই এএমসি ইন্টারভিউ ক্র্যাক করেছো, পিএসসি ইন্টারভিউ ক্র্যাক করেছো, এই জায়গাটাকে মেনলি ডিসকাস করতে হবে। হ্যাঁ আহ, প্রথমত আমি বলছি যে সিলেবাস তো এক আছে, আর কোশ্চেন প্যাটার্ন খুব একটা ডিফারেন্স হয় না পিএসসি আর কেএমসি। আগে যেমন কেএমসি তে হয়েছে 2019 বা 18-তে, বিল্ডিং রুলস থেকে কিছু কোশ্চেন কেএমসি থেকে দিত, কিন্তু রিসেন্ট যে পরীক্ষা 22 হয়েছে, 24, আমাদের 22-24, ওই তারপর থেকে বিল্ডিং কোড, আমাদের ওই কেএমসি বিল্ডিং অ্যাক্ট যেটা আছে 1980, তো বিল্ডিং রুলস আছে, তো অ্যাক্ট হয়ে গেল। তো 2009 যেটা, সেটা থেকে কোশ্চেন 4-5টা আসতো। ওইটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ ছিল, যে যারা পড়ে যেত ওই বিল্ডিং রুলস গুলো, তারা কিন্তু অনেক স্কোর করে যেত। কারণ 2 নম্বর করে আছে, 5টা কোশ্চেন করতে হলে 10 নম্বর এগিয়ে যেত। তো ওই রিসেন্ট ওটাই ডিফারেন্স ছিল আগে, যেটা কেএমসির সঙ্গে পিএসসি ডিফারেন্স ছিল। বিল্ডিং কোড থেকে কিছু কোশ্চেন তুলে দিত ওরা, কেএমসির যে বিল্ডিং রুলস আছে। কিন্তু এখন কোশ্চেন মোরালেস সেম। হ্যাঁ, আর একটা যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে, যেটা কেএমসি তে মাঝে মাঝে কোশ্চেন করে, যেটা পিএসসি তে রেয়ার, খুব কম করে। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে কোশ্চেনটা করে। আর কেএমসির কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যদি আমি অনেকগুলো পেপার আমি দিয়েছি, মহাবাণী দিয়েছি, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি দিয়েছি, বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি ওটাও দিয়েছিলাম। এই কোশ্চেন প্যাটার্ন গুলো দেখে আমার মনে হয়েছিল যে এরা মানে স্ট্রাকচার বেস কোশ্চেন খুব ভালো করে। কারণ ওখানে ওই IS 13920 ডাকটাইল ডিটেলিং থেকে কোশ্চেন দিয়েছে। আহ, তারপর যে আমাদের ডেড লোড লাইভ লোডের কোড গুলো আছে, IS 875 এর পার্ট গুলো আছে, সেখান থেকে কোশ্চেন করে। আর্থকুয়েক রেসিস্ট্যান্ট ডিজাইন থেকে IS 1893 আছে, ওখান থেকে কোশ্চেন করে। এবার যেহেতু এখনো এই হয়নি, সেজন্য এই কোশ্চেন গুলো ওই প্রিভিয়াস যেগুলো দেখে আমার মনে হচ্ছে ওখান থেকে কোশ্চেন দেয়। এবার কেএমসি হয়তো সামনে এই রিক্রুটমেন্ট হতে পারে, সেখানে হয়তো কোশ্চেন প্যাটার্ন একরকম হবে, আবার কেএমসি এসেই কোশ্চেন প্যাটার্ন অন্যরকম হবে। কেএমসি এসির কোশ্চেন প্যাটার্ন আর পিএসসি এসির কোশ্চেন প্যাটার্ন মোরলেস সেম, হিউজ ডিফারেন্স কিছু নেই। পড়ার স্ট্র্যাটেজি একরকমই থাকবে। থিওরি এখন ভালো করে পড়তে হবে প্রথমত, আর থিওরির সঙ্গে সঙ্গে এমসিকিউ করতে হবে। এমসিকিউ কোথায় করতে হবে, এক মানে সবাই বলে গুপ্তা গুপ্তা, গুপ্তা গুপ্তা মুখস্থ করেছে। গুপ্তা গুপ্তা হলো গীতা, এক কথায়। গুপ্তা গুপ্তার কোশ্চেন বুঝে করলে অনেক কোশ্চেন এমনি হয়ে যাবে। 80% কোশ্চেন পিএসসি এই বলবো, বা কেএমসি, যেই যেই দুটোই বলছি, যেই কোশ্চেন 80% কোশ্চেন হয়ে যাবে। আমি বেশি কিছু করিনি, কে গুপ্তা গুপ্তা করেছি কিন্তু বুঝে করেছি। হ্যাঁ, আর একটা ওই এসএসসি যেই প্রিভিয়াস ইয়ার, ওটা ভালো বুক। ফুলমি গুপ্তা করতে পারে বা নাও করতে পারে, আমি ফুলমি গুপ্তা করিনি খুব একটা। এই হয়তো বিল্ডিং বিল্ডিং কনস্ট্রাকশন গুলো, বিল্ডিং মেটেরিয়াল, কংক্রিট টেকনোলজি, এগুলো তো ওই এই থিওরি টাইপ থিওরিটিক্যাল কোশ্চেন হয়, এগুলো করতে পারে এই ফুলমি গুপ্তা থেকে। আর এই ইএসসি প্রিভিয়াস ইয়ারের 1 নম্বরের যে কোশ্চেন গুলো আছে, এগুলো মনে হয় আমার এখনকার দিনে করা উচিত। আমি করেছি ইএসসি
আর গেটের কোশ্চেন কিছু আছে যেগুলো 2 নম্বরের কোশ্চেন, কিন্তু শর্ট কোশ্চেন, কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, সেগুলো করা উচিত, কারণ অনেক কোশ্চেন আসে ওখান থেকে। এগুলোই বা সবার এই কমন কয়েকটা বই আছে, আর থিওরিটিক্যাল নলেজ একটু থাকলেই মোটামুটি হয়ে যাবে। এই আমরা বিশাল কিছু পড়ে নিয়েছি, একদম পিএইচডি করেছি, একদম সবকিছু একদম। করেছি, এরকম কিছুই নয়। হ্যাঁ, কমন জিনিস, কিন্তু হ্যাঁ আর একটা মেন সমস্যা হয়, পরীক্ষা দিতে সবই জানি আমি, লোভ হচ্ছে এটা ছাড়লে তো যাবে না, এটা দুটোর মধ্যে একটা মেয়ে দিয়ে কিনা, এই এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। মানে যেটা আমি আগেও করেছি, আমি পাস করেছি, রিটেন হয়তো আমি হয়তো কাট অফ ক্লিয়ার করেছিলাম, হয়ে গেছিল, কিন্তু আলটিমেট আমার মানে আমি তারপর দেখলাম যে আমার কি ভুল হচ্ছে, আমার স্ট্র্যাটেজি ওই ভুল ওটাই। পরীক্ষা দিতে গিয়ে আমি বেশি করব, বেশি করব, বেশি নম্বর পাবো। আমি পিএসসি যেইতে 2টো কোশ্চেন ভুল করেছিলাম, তাও একটা হয়তো গোল পাকাতে ভুল হয়ে গেছিল, আর একটা এমনি ভুল হয়েছিল। বাকি ওই 2-একটা কনফিউজ, যেমন ওই বিকের কোশ্চেনটা ছিল, ওটা ভুল, কোশ্চেনই ভুল ছিল, হাইড্রোগ্রাফের কোশ্চেন ভুল ছিল, আমি এগুলো একটাও করিনি, যেগুলো কনফিউজিং কনফিউজিং ছিল সবগুলো বাদ দিই। এই 2টো ভুল হয়েছিল। টিএমসি ওই সেম অবস্থা, ওই গোল পাকানাটা একটু খুব সমস্যা হয়, তো ওটা একটু প্র্যাকটিস করা দরকার। ফাইনালি ওএমআরসি। পুরো ব্যাপারটা ট্রান্সলেট করা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি জাস্ট এখানে ছোট একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমি একটু ঘাটাঘাটি করছিলাম, মানে ওয়েমার্কশিটটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম। সেটা হচ্ছে যে আমার পক্ষে তো সবাইকে হার্ড কপি পৌঁছে দেওয়া সম্ভব নয়। আমি যেটা করেছি সেটা যে আমাদের গেটেটের যে অফিসিয়াল গেটেড অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সেখানে অনেকেই জয়েন করেছে, প্রায় 929 আমি আজকেও সকালবেলা যা দেখেছি। তো আরো অনেকেই জয়েন করবে হয়তো। তো যেখানে ওখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে একদম কেএমসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওদের একদম স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে ওয়েবমার্কশিট। সেই ওয়েবমার্কশিটের আমি কপি জাস্ট শেয়ার করে রেখেছি। এবং আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যখনই কেউ পরীক্ষা দেবে, সেটা হতে পারে 10টা কোশ্চেন, হতে পারে 25টা কোশ্চেন, হতে পারে 100টা কোশ্চেনের, সেক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার ওয়েবমার্কশিট অনেকগুলো যদি প্রিন্ট করে রাখে, কালার প্রিন্ট করার দরকার নেই, আপনি একটা প্রিন্ট করলো, তারপরে বাকিটা জেরক্স করে নিল। কিন্তু এই ওয়েবমার্কশিটে পরীক্ষা দিয়ে ফাইনালি ওয়েবমার্কশিটে এই জিনিসটা কিন্তু থাকা উচিত বলে আমার মনে হয়। বেটার বলতে পারবে, এটা 1 নম্বর আমার বক্তব্য। আরেকটা যেটা আমার মনে হচ্ছিল যে এই ইনফরমেশন ইনফরমেশন মানে কেএমসি কিন্তু টাইম টাইমটা কমালো 90 মিনিট করে, 1.5 ঘন্টা। সেইটা একটা ইনফরমেশন, সেটা বলে রাখলাম। এমনি জাস্ট ফর ইনফরমেশন আমি বলে রাখছি, তাতে যে ডিটেল সমস্ত কিছু ডেসক্রিপশনে দেওয়াও থাকে। আমাদের গেটেড জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ব্যাচ, সেটা খুব ইন্টেন্স একটা ব্যাচ অলরেডি চলছে। ফলে সেটা হচ্ছে যে এটা এক নম্বর। আর কেএমসি অলরেডি যেটা ক্যান্সেল বলে লেখা আছে, ওরা আবারও আনবে। এইটা একটু তোমরা বলো, তোমরা যেহেতু পরীক্ষা দিচ্ছ, একটা পরীক্ষা হ্যাঁ স্যার। কেএমসির ওই দ্রুত পরীক্ষা করিয়ে নেওয়ার একটা হিস্ট্রি আছে, ফলে ও যে মুহূর্তে নোটিফিকেশন বেরোবে পরের মাসের মধ্যে হয়তো করিয়ে নেবে। সেটা নিয়ে একটু তোমরা বলো, তোমরা কেএমসি কেএমসি স্যার নোটিফিকেশন আমি এতগুলো পরীক্ষা দিয়েছি, সবগুলোই কিন্তু ওই অ্যাপ্রক্স ম্যাক্স টু ম্যাক্স 3 মাস সময় দিয়েছে, অনেক সময় এই 2 মাসের মধ্যে দেড় 2-2.5 মাসের মধ্যে হয়ে গেছে। কেএমসি তো এই রিক্রুটমেন্টটা, হ্যাঁ প্রথমত 6 মাস, 6 মাস 7 মাসের মধ্যে পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট করবে। 6 মাস 7 মাস 8 মাস, ম্যাক্সিমাম 8 মাস, তার মধ্যে রিক্রুটমেন্ট হয়ে যাবে। আর নোটিফিকেশন বেরোনোর 2.5 থেকে 3 মাসের মধ্যে রিটেন কনফার্ম হবে, কারণ ওদের ছোট বডি, তো ওদের তো একটাই পরীক্ষা নেয়, মিউনিসিপাল সার্ভিস কমিশন, সেভাবে পরীক্ষা হয় না। ওরা যে নোটিফিকেশন বের করে ওটাতে একদম ফুললি ফোকাস থাকে, পিএসসির মতো ওই হয়ে যাচ্ছে এরকম। যে কারণে অন্তত গেটেড প্ল্যাটফর্মে আমরা খুব খুব কশাস এবং খুব অ্যালার্ট আছি যে ও তুলেছে, ভালো করেছে, কিন্তু রাজ্য সরকারের সাথে এই পুরো ব্যাপারটা যে মোমেন্টে মিটে যাবে, ওই নোটিফিকেশন বার করবে। এবং ও আগে যখন পরীক্ষা হবে প্ল্যান করেছিল, তখনও হয়তো পরীক্ষা করে নিতে পারে, ও গ্যাপ নিয়ে ওর কিছু যাওয়া আসে না। এবং এই কারণে তোমাদের থেকে ব্যাপারটা একটু র্যাটিফাইও করে নিলাম যে প্রচন্ড ফাস্ট পরীক্ষা করানোর ওর কাছে একটা হিস্ট্রি আছে। ফলে যারা প্রিপারেশন নিচ্ছ বা নিতে চাইছো বা জয়েন করতে চাইছো, তারা দ্রুত জয়েন করে যাও। কারণ যেটা হবে সেটা হচ্ছে যে ওই টাইমটা তখন আর পাবে না, তখন মানে ইন্টেন্স প্রিপারেশনের যে ফেজটা, সেটা মিস হয়ে যাবে 1 নম্বর। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে কেএমসি, আমি আগেও বলেছি, এর আগেও আমরা 5খানা ফুল মক টেস্ট ফ্লোট করিয়েছিলাম গেটেড প্ল্যাটফর্ম থেকে, 100টা কোশ্চেনের 5খানা মক টেস্ট। এবারও তাই করবো। আমি ওটাও অ্যালার্ট অন প্রসেস। আমরা এই মুহূর্তে লঞ্চ করিনি, সেটা নোটিফিকেশনের সাথেই করবো, কিন্তু মাথায় আমরা কিন্তু অলরেডি ইন প্রসেস। এবং 5টা কোশ্চেন, ফুল সেট কোশ্চেন তৈরি হচ্ছে, মানে এটা আমি সবার অডিয়েন্সের জন্য বলছি, অলরেডি ইন মেকিং।
এবং যে মোটামুটি আছে আমরা কিন্তু পরপর ব্যাপারটা ফ্লোট করতে থাকবো, আমরা মোটামুটি রেডি থাকছি, তোমরা রেডি থাকো। আমি জাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। সৌরভের সৈকত স্যার যেই কোশ্চেনটা করছিল, সৌরভ যদি একটু ওটার উপরে ফোকাস করো যে কেএমসি এসি আর পিডব্লিউডির ইন্টারভিউ, এইটাতে কিরকম কি ডিফারেন্স মনে হলো, মানে ফান্ডামেন্টাল ডিফারেন্স কি মনে হলো, নাকি কোনো ডিফারেন্স নেই বা মেজর কিছু ডিফারেন্স, কিরকম তোমার তোমার ফিলিংটা কিরকম? ফান্ডামেন্টাল সেরকম কোনো ডিফারেন্স আমার মনে হয়নি, কিন্তু কেএমসির ইন্টারভিউ দিতে গিয়ে যেটা মানে আমার যেটা মনে হলো যে ওনারা ওই মানে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, ওয়েস্ট ওয়াটার সাপ্লাই মানে ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এইগুলোতে নিয়ে ওনারা একটু বেশি কসাস, কারণ এখানে কেএমসিতে সিওয়ার লাইন, ওয়াটার পাইপলাইন এইসব নিয়ে কাজ বেশি হয়, এই জন্য ওনারা এইটা নিয়ে একটু বেশি কসাস। যে কারণে ফ্লুইড মেকানিক্স এই টপিকটা মানে এই সাবজেক্টটা কেএমসি তে আছে, পিএসসি তে নেই। কারণ কলকাতায় স্যার, হ্যাঁ হ্যাঁ, কলকাতায় স্যার সিওয়ার লাইন ড্রেনেজ সিস্টেম মানে কেএমসির আন্ডারে এটা একটা হিউজ ব্যাপার, মানে এই বর্ষাকালে কেএমসির মানে কেএমসিতে কাজ করা মানে একটা হিউজ আমাদের প্রেসার থাকে পুরো বর্ষাকালটা আপ টু ছট পূজা অবধি। তো স্যার সেই জন্য মোটামুটি যখনই কেএমসির ইন্টারভিউ কেউ দিতে যাবে অ্যাপার্ট ফ্রম পিএসসি, সে অ্যাটলিস্ট চেষ্টা করবে যাতে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং মানে হোল সিওয়েজ প্লাস হচ্ছে ওয়াটার সাপ্লাই এই দুটো যেন তার মানে একদম ঠিকঠাক থাকে। আশা করবো এই দুটো সাবজেক্ট থেকে ও মোরলেস মানে কোশ্চেন পাবেই, অন্যান্য সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন আসুক বা না আসুক এই দুটো সাবজেক্ট থেকে মোরলেস কোশ্চেন পাবেই। এরপর স্যার পিএসসির ইন্টারভিউ দিতে যেয়ে পরে আমার যেটা মনে হয়েছে, পিএসসি তো স্যার ওভারঅল ও তো একটা কোশ্চেন থেকে মানে ডেপথে যায়, কোনো একটা কোশ্চেন ধরলে এবার আমি যেটা তার যেটা উত্তর দেবো সেটা পরপর লিঙ্ক ওয়াইজ কোশ্চেন করতে থাকছে এবং ডেপথে যাচ্ছে। কেএমসির ক্ষেত্রে কিন্তু স্যার সেরকম কিছু হয়নি, ওনারা কিন্তু একটা কোশ্চেন করলেন সেখান থেকে বেরিয়ে আরো একটা অন্য কোশ্চেন করছেন, মানে একটা কোশ্চেনের লিঙ্ক ধরে পরে থ্রু ডেপথে যায়নি। এটা স্যার আমি আমার ক্ষেত্রে বললাম, মানে বাকিদের ক্ষেত্রে কি হয়েছে বলতে পারবো না। এই দুটোর মধ্যে ডিফারেন্স আমি স্যার এইটাই পেয়েছি। বেশ, সৈকত স্যার কোনো কোশ্চেন? আমার একটা কোশ্চেন আছে, আমি ওটাই ফাইনাল কোশ্চেন করবো ওদেরকে, তার আগে সৈকত স্যার যদি কোনো কোশ্চেন থাকে। তোমাদের প্রত্যেকেরই নিশ্চয়ই পাস আউটের পর 2-3 বছর একটা প্রিপারেশন ফেজ গেছে বা তার বেশি গেছে হয়তো। তো এই যে প্রিপারেশন ফেজটাকে পেরিয়ে তোমরা বলছিল যে পিডব্লিউডি শিডিউলটা পেছনে চলে এসছে, 3-4 মাস ওই ঘুম কেড়ে নিয়েছে। এই এই যে প্রিপারেশন ফেজ, তারপরে তো ওয়ার্কিং ফেজটা শুরু হলো। যা পড়লে যা পড়েই তুমি পরীক্ষাটা পাস করলে এবং চাকরিটা শুরু করলো, এই পড়াশোনার কতটা তোমার প্রত্যেক দিনের চাকরিতে? এটা বেসিক্যালি যে কোনো ওয়ার্কিং প্রফেশনালের জন্যই খুব ভ্যালিড একটা কোশ্চেন, যে যা পড়েছো সেটা তুমি কতটা তুমি কাজে লাগতে দেখছো, সেটা বিভিন্ন ফিল্ডে, আমাদের ফিল্ডেও। বলো যে কেউ একজন। স্যার স্যার বেসিক তো মোটামুটি একই থাকে, এবার ওই বেসিক যেটা কাজ করতে গিয়ে পরে বুঝলাম স্যার বেসিক ফান্ডামেন্টাল একই থাকে, এরপর ওর সাথে কাজ করতে গিয়ে কিছুটা ম্যানেজ, কিছুটা কিরকম ভাবে কাজ হচ্ছে সেটা দেখে পরে শেখা। এবার স্যার সিমেন্টের সেটিং টাইম, ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিট, ওর বেশি আমরা কাজ মানে ওর বেশিক্ষণ আমরা সিমেন্ট মেখে করে রাখতে পারবো না, এটা স্যার সবাই বইয়ে পড়ে এসেছি। কিন্তু স্যার কাজ করতে গিয়ে দেখা যায় মিস্ত্রি কিছুটা সিমেন্ট মেখে যে কোনো একটা জায়গায় চলে গেল, এবার তাকে ধরে নিয়ে এসে পরে কাজ করানো, মানে এইসব কাজ মানে হতেই থাকে, যেটা আমি বুঝতে পারলাম। এবং আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের সাথেও হয়েছে কথা, তো উনি বলছেন দেখো যে বেসিকটা মোটামুটি আমরা যা পড়ে এসেছি সবই এক, কিন্তু এবারে তোমাকে ওইটা কাজ করতে গিয়ে দেখতে হবে যে তোমার বেসিক ফান্ডামেন্টালস এর সাথে যাতে যে কাজ করছে, যে লেবার বা মিস্ত্রি কাজ করছে, সে তো আর সিভিল ইঞ্জিনিয়ারিং বোঝে না, সে গতানুগতিক ওইভাবে কাজ করে এসছে, এবার ও যাতে ওই বেসিক থেকে না বেরিয়ে যায় সেটা দেখার দায়িত্ব তোমার। এটাই স্যার আমার মনে হয়। মানে থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল বা ফান্ডামেন্টাল যা কনসেপ্ট যেটা আমরা শিখছি, যেটা সেইটাকে গ্রাউন্ড লেভেলে ট্রান্সলেট করা, এইটা হচ্ছে বেসিক্যালি রিয়েল টাইম ইঞ্জিনিয়ারের একটা খুব বড় দায়িত্ব। আমি এই কোশ্চেনটা করার একটা মানে মূল উদ্দেশ্য ছিল যে আমি তার আগে যে কোশ্চেনটা করেছিলাম যে ইন্টারভিউ অ্যাকচুয়ালি মানে আমরা যা পড়ে এসেছি আর যা আমার হ্যাঁ মানে আমি বলতে চাই বেসিক নলেজ তো থাকবে, তার সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট পাওয়ারটা 100% রাখতে হবে, তাহলে কাজ এই করতেই যে পারবে। সেন্টেন্সটা, এই ওয়ার্ডটা ম্যানেজমেন্ট, মানে এই পুরো ফিল্ডের এন্টায়ারটাই শুধুই ম্যানেজমেন্ট হয়তো। আর তাছাড়া আর মানে ইঞ্জিনিয়ারিং হয়তো 10% ম্যানেজমেন্ট 90%। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা আমার মনে হয়েছে
সেটা হচ্ছে যে ইন্টারভিউয়ারও হয়তো নিজেই দেখতে চাই যে এই ম্যানেজ করতে পারবে আর এই ম্যানেজ করতে পারবে না, মানে ইন্টারভিউয়ার টেকনিক্যাল স্কিলটা তো আর মেজর পার্ট নয়। মানে তুমি এটা 200 মার্কসের একটা রিটেন ক্লিয়ার করে সামনে গিয়ে বসছো, কিন্তু টেকনিক্যাল নলেজ তোমার আছে। তো টেকনিক্যাল নলেজটা যদি ও ওখানে 30% চেক করে, তাহলে 70% হয়তো এটাই চেক করার চেষ্টা করে যে কতটা ম্যানেজ করবার মতো ক্যাপাসিটি একটা ক্যান্ডিডেটের রয়েছে। আই থিঙ্ক সো। তোমাদের যদি অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকে আমার সাথে অবশ্যই বলতে পারো। আমিও স্যার একমত আপনার সাথে। আচ্ছা, ফাইনাল খুব খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল। ফাইনাল দুটো কোশ্চেন, একটা টেকনিক্যাল, একটা একদম নন টেকনিক্যাল, দুজনের কাছেই। সেটা হচ্ছে যে আহ, মানে বেসিক্যালি আমার সমস্ত কোশ্চেন মূলত যারা যে স্টুডেন্টরা এই মুহূর্তে পড়াশোনা করছে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য, তারা যে প্রবলেম গুলো ফেস করছে সেটা মানে আমি তো নিজের প্রিপারেশনই, মানে আমি তো পরীক্ষা দিচ্ছি, যারা পরীক্ষাগুলো দিচ্ছে এবং যারা ব্যাপারটাকে আহ, ব্যাপারটাকে ক্র্যাক করে বেরোচ্ছে, তাদের থেকে আমি জানতে চাইছি, ধরো সামনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসি মোটামুটি যা ওরা চাইছে, মানে ওবিসিটা কিরকম রেজাল্ট করে সেটা তো একদম সম্পূর্ণ ভোটের উপর ডিপেন্ড করছে, কিন্তু মোটামুটি যা আমরা একটা পজিটিভ ভাইব পাচ্ছি আস্তে আস্তে, যে 2010-এর আগে যে ওবিসি লিস্টিং সেটা ধরে সমস্ত রকমের পোর্টাল খুলে যাচ্ছে বা ইত্যাদি, রাজ্য সরকারও একটু হয়তো ব্যাকফুটে চলে যাচ্ছে। তো ফাইনালি আবার খুঁজে পিএসসি বক্তব্য যদি সেপ্টেম্বরের মধ্যেও আমরা একটা পজিটিভ কিছু পেয়ে যাই কাজ করার, কারণ পিএসসি নিজে একটা অটোনমাস বডি এবং পিএসসি নিজস্ব লিগাল আছে, তারা তাদেরকে সাজেস্ট করবে, সবকিছু ঠিক আছে, কিন্তু সেপ্টেম্বরের মধ্যে আগেও যদি কিছু একটা চলে আসে, তাহলে ওরা পরিষ্কার বলেছেন যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা করবো, মানে একদম ফুল হোল হার্টেড ঝাঁপাবো, কারণ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্ট অলরেডি তৈরি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নোটিফিকেশন, ড্রাফট নোটিফিকেশন অলরেডি তৈরি। ওকে, সো দে আর রেডি, অ্যাবসলিউটলি রেডি, জাস্ট ওবিসি পুরো একটা আসবে, এর মধ্যে কেএমসিটাও আসবে। ওবিসি কেসের জন্য আটকে আছে, ওবিসি কেসের জন্য আটকে আছে, দুটোই আটকে আছে, কেএমসি আটকে আছে, আমাদের পিএসসি এইও আটকে আছে। এবার এই দুটো মোটামুটি এক এক গায়ে 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 আসবে। এবার তোমাদের পক্ষে পুরোটা হয়তো গাইড করাটা, কিন্তু তোমরা ওয়ান অফ দ্য বেস্ট পার্সন টু গাইড। সেটা হচ্ছে যে যারা কেএমসি এসেই পেয়েছে, তোমরা তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য ব্যাপারটা খুব সিম্পল। সিম্পল মানে আমি বলছি ডিসিশনের জায়গা থেকে সিম্পল, যে আমি অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমার কেএমসি হয়ে গেছে, আমার পিএসসি যে হয়ে গেছে, আমার জীবনে এরপরে কি আছে, আমার এরপরের পরবর্তী ধাপটা আছে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু যারা এখনো কোনো একটা গভর্নমেন্ট জবের জন্য মানে মাথা গলানোর চেষ্টা করছে এবং প্রচন্ড সিরিয়াসলি পড়াশোনা করছে, তাদের কাছে এই জায়গাটা এই খুব খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে যায়, যে কেএমসি এই পরীক্ষা এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিন্তু পর্যায়ে হতে চলেছে, যদি সবকিছু ঠিকঠাক চলে। পুরোটা ধরে বলছি, কারণ কেএমসি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, কেএমসি বের করে দেবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পিএসসি বলছে ডিসেম্বর জানুয়ারি, ঠিক আছে, পিএসসির কথা ধরে আমি বলছি, যদি এরকম হয় তাহলে ব্যাপারটা কিভাবে সামলাবে? দুটোতেই যারা সিরিয়াসলি অ্যাসপায়ার করছে, দুটো পরীক্ষায় দুটোতেই যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, তাদের জন্য তোমরা কিছু সাজেস্ট করে, মানে কিভাবে আবার যেটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছি, সবার পড়াই আলাদা, সবার প্রিপারেশন স্ট্র্যাটেজি আলাদা, সবার পড়ার টাইমিং আলাদা, কিন্তু তারপরেও আমি একটু জিজ্ঞাসা করতে পারি, যদি সাজেস্ট করো, সৌরভ ফার্স্টে, তারপরে মেহমুদের কাছে অল্প কথায় যদি কিছু সাজেশন থাকে কি করা উচিত। আমার মনে হয় স্যার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য প্রথমে মানে ফোকাস করা উচিত, ওই 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 প্রিপারেশন নিলে পরে কেএমসি অটোমেটিক স্যার হয়ে যাবে। কারণ কেএমসিতেও এখন আর গতানুগতিক ওরকম মানে কোথা থেকে কোশ্চেন তুলে দিলাম ছাপা কোশ্চেন আর মনে হয় না আসবে বলে, ওরাও স্যার ওরকমই থিওরিটিক্যাল কোশ্চেন, মানে থিওরিটিক্যাল কোশ্চেন ওরকম দেবে না, কিছুটা ওরাও কনসেপচুয়াল কোশ্চেনের দিকে শিফট করতে চাইছে, যেটা আমার মনে হয়। তার জন্য হয়তো ওই টাইমটা কমিয়েছে, যাতে গতানুগতিক ছাপা কোশ্চেন দেবে না। ফলে আমার মনে হয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যদি কেউ প্রিপারেশন নেয়, একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যায় তাতে। কিন্তু তারপরও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের লেভেলের যে লেভেলের ব্যাপারটা সেটা হয়তো এএমসি ক্ষেত্রে সেটা নয়, মানে আমি বলছি হয় না থেকে যদি কিছু মানে এরকম ইউজ করা যায়, যে একটা সার্টেন টাইম আমি রাখলাম যেখানে কেএমসি, আমি ভাবছিলাম আর কি, মানে আমি খুব হ্যাঁ স্যার এটা স্যার এরম করাই দেবার যে যেই পরীক্ষায় স্যার কিছু ডেটাবেস কোশ্চেন থাকে, যেগুলো হয়তো আমার এইতে আসবে না। এবার স্যার সেটা হচ্ছে নিজেকে একটু সাজিয়ে নিতে হবে, যে আমি উইকে
এই টাইমটা হচ্ছে আমার ওই ডেটাবেস কোশ্চেনের জন্য ওয়ান লাইনার টাইপ কিছু কিছু লিখে রাখলাম, মানে যে জিনিসগুলো যে সাবজেক্ট থেকে আমার ওয়ান লাইনার আসতে পারে, যেটা আমার নিজেরও তৈরি করা আছে, যে ঠিক। আমি সাবজেক্ট ওয়াইজ কিছু কিছু ডেটাবেস কোশ্চেন। তোমাদের থেকেও জেনে নিলাম, সেটা একটা বেটার। মেহমুদ কি আছো? মেহমুদের কাছে সেম। আর একটা স্যার আমার স্যার স্যার আমার একটা, যারা স্যার প্রিপারেশন নিচ্ছে তাদেরকে একটা জিনিস স্যার ফোকাস রাখতে হবে। প্রিপারেশন নিচ্ছে, মেহমুদ যেমন বললো স্যার কয়েকটা বইয়ের নাম, বই থেকে তো প্র্যাকটিস করছে, এবার তারা যখন মক টেস্ট দেবে একটা জিনিস যদি কেউ ফোকাস হ্যাঁ রাখে, যে আমি আমি যখন মক টেস্ট দেবো তখন কিন্তু আমি ওইটা ভেবে পরেই পরীক্ষা দেবো যে আমি ওইটা মানে আমি রিয়েল লাইফ এক্সাম দিচ্ছি, মানে আমি প্র্যাকটিস করছি, মানে বাড়িতে বসে আমার এ নয় বি নয় একটা যা হোক কিছু মেরে দিলাম, সেইটা ভেবে পরীক্ষা দিলে সে ঠিকঠাক নিজেকে নিজে জাজ করতে পারবেন। এবার আমি যখন মক টেস্ট দিচ্ছি বাড়িতেও, সেটা 10টা কোশ্চেনের হোক কি 25টা কোশ্চেনের হোক, আমি যদি নিজে কনফিডেন্ট থাকি যে এটা আমার এইটাই ঠিক, তাতে যদি আমার 10-এ 2টো হচ্ছে প্রথম তার মানে ওই দুটোই আমার নিজের নাম্বার, বাকি 8টা আমার নাম্বার না। এবার ওই 8টা আনতে গেলে আমাকে বাকি প্রিপারেশন আরো স্ট্রেন্থ বাড়াতে হবে। তো শুরু থেকে যদি ওই 100% অ্যাকিউরেসির পিছনে কেউ ছোটে, আমার মনে হয় যে তার আলটিমেট লাভ হবে, কারণ আমিও এই স্ট্র্যাটেজি ফলো করেছিলাম। ফলে আমার দুটো পরীক্ষাতেই মোটামুটি মোরলেস আমি নেগেটিভ অনেক কম করেছি, একটাই নেগেটিভ হয়েছে পিএসসি তে। ফলে এইটা আমার মনে হয়, না হলে আমাদের কি হয় স্যার, আমরা কোশ্চেন অনেক বেশি অ্যাটেম্প করে ফেলি, কিন্তু আমরা নিজেদের দোষেই বাদ চলে যাই, যেটা মেহমুদ বললো যে আমি কোশ্চেন ঠিকঠাকই করি, পরে নেগেটিভ খেয়ে আমি নিজেই বাদ চলে যাই। এইটা স্যার যদি কেউ সামলায় আমার মনে হয় হয়ে যাবে, অসুবিধা হবে না। হ্যাঁ, আমি আর একটা কথা স্যার অ্যাড করতে চাই। কেএমসি তে মানে ওই এক্সাক্ট তুমি যতগুলো জানো ততগুলোই করবে। তুমি ওই 10টা বা দুটোর মধ্যে হয়তো একটা ঠিক এই ভেবে 5টা কোশ্চেন করে দিয়েছো, ভাবলে হয়তো প্রবাবিলিটি করে 20% কিছু একটা হয়ে যাবে। ওই 5টা কোশ্চেনে তোমার 5 নম্বর চলে যাবে, -5, এই সরি -1 করে থাকে। যাই হোক, নেগেটিভ অনেক বেশি। কেএমসির ক্ষেত্রে তোমাকে মানে ওই বেশি নম্বর পেতে হবে। আগেবার কাট অফ গেছে 170, ওই ভেবে তুমি 95টা মেরে দেবে আর হয়ে যাবে 10টা ভুল, মানে তার হবে না। তো এক্সাক্ট যতগুলো জানো ততগুলো কনফিডেন্স, আর তার সঙ্গে ওই সেটা করার জন্য মক টেস্ট দেওয়াটা খুব জরুরি। মক টেস্টে সিরিয়াস তুমি ভাবো যে ওটাই আমার ফাইনাল পরীক্ষা দিচ্ছে, এইভাবে মক টেস্ট গুলো দেওয়া খুব জরুরি, যেটা সৌরভ বলেছো অলরেডি। আর আর একটা যেটা বলছিলেন যে আলাদাভাবে অ্যাসিস্ট্যান্ট বা যেই প্রিপারেশন নেবো কি নেবো, স্যার আমাদের যা কোশ্চেনের প্যাটার্ন এখন আমার মনে হয়েছে যে প্রথমত বেসিক কনসেপ্ট ভালো থাকা দরকার, সে যেই হোক এই হোক। এইবারও আমাদের যে কোশ্চেন হয়েছে যেই কোশ্চেন কিন্তু খুব একটা খারাপ কোশ্চেন হয়নি, ভালো কোশ্চেন করেছে, হ্যাঁ, কিন্তু লেভেলটা কম করেছে। অনেক কোশ্চেন করেছে যেগুলো ওই 3-4টে অপশন দিয়েছে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু যদিও ওগুলো সোজা মানে ইজি কোশ্চেন ছিল, কনসেপ্ট একটু একটু পড়াশোনা করলে এগুলো পারা যায়। এবং কোশ্চেন লেভেল হয়তো পরবর্তীকালে আরো ভালো হবে, বেসিক আরো হার্ড করে দেবে, কম্পিটিশন যেহেতু অনেক বেশি। তো এবার কেএমসির ক্ষেত্রে যেটা হয়েছে, টাইম কমিয়ে দিয়েছে, 1.5 ঘন্টা দেখলাম যেটা করেছে। এক্ষেত্রে আমার মনে হয় কিন্তু ওই অনলাইন টাইপের কোশ্চেন বেশি হবে। হুম, বেসিক থাকবে সেখানে। আর অ্যাসিস্ট্যান্ট তো আমরা দেবো, এখন আমরাও বলতে পারবো না কেমন হবে, তবে আমার মনে হয় স্ট্রাকচার পার্টটা পড়া দরকার আছে, স্ট্রাকচার পার্টটা ভালো করে পড়া দরকার আছে, নাহলে মুশকিল। 2020-তে আমি মোটামুটি ভালো করে অ্যানালিসিস করে যেটা দেখলাম সেটা হচ্ছে 50টা কোশ্চেন স্ট্রাকচারাল, 50টা কোশ্চেন নন স্ট্রাকচারাল, যেটা ইয়েস হুম। ক্রিমিনাল প্যাটার্ন বা পেপার অন পেপার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ফলে সেই জায়গাটা একটা ও ধরেছিল, আমার ধারণা এটা ও কন্টিনিউ করবে। এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানে ওটা ইউপিএসসি, এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ফলে সেম ধরানো যেহেতু কোশ্চেন, ফলে এটা হবে। এবং পিএসসির আগের সেক্রেটারি পরিষ্কার বলেছেন যে আমরা 2020 থেকে আরেকটু বেটার কনসেপচুয়াল কোশ্চেন করার চেষ্টা করি, কিন্তু খুব ছেকে আমরা ক্যান্ডিডেট তোলার চেষ্টা করি। এটা আমাদের বক্তব্য ছিল, ফলে ইটস অ্যাবসলিউটলি ফাইন। মানে সেটা আমরা মানে ওয়েল আন্ডারস্টুড এবং সেটা অ্যালার্টও আছি। আমার তোমাদের কাছে একদম আমার তরফ থেকে লাস্ট কোশ্চেন, এরপর তাহলে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। সেটা হচ্ছে যে বাড়িতে মানে যদিও তোমাদের এটা বাড়িতে কিরকম খুশি নাকি ডাবল হলো নাকি এরকম বলছে হ্যাঁ ঠিক আছে ছেলেদের চাকরি পায়, এরকম ব্যাপার কি? বাড়ি তো স্যার আমার তো ওইটাই, আমি টেনশনে এখন ঘুমোতে পারছি না। আমার তো কলকাতা ছেড়ে যেতে দেবে না, আমি তো চাই যাব, এই একটা সমস্যা। আচ্ছা, বেশ বেশ নন টেকনিক্যাল গুরুতর সমস্যা। হ্যাঁ, সৌরভের যেমন পিডব্লিউ হ্যাঁ, ড্রিম ছিল, সেই ড্রিমটা কি ট্রান্সলেটেড হয়েছে বাড়িতে? একদম একদম স্যার।
একদম স্যার, তার কারণ হচ্ছে এটা বলছি কারণ আমাদের মানে বাঁকুড়া বা আমাদের ওই গ্রামের দিকে কেএমসি এই ব্যাপারটা সবাই জানে না। মানে কেএমসি তে চাকরি করছে এটা খুব কম কম লোকই জানে, কেএমসি জিনিস কি কেউ জানে না। কিন্তু যখনই বাবা কাউকে বলছে যে এরকম পিডব্লিউডি তে চাকরি পেয়েছে, মানে লোকজন আচ্ছা পিডব্লিউডি চাকরি পেয়েছে, এর এই এই জন্যই হচ্ছে আরো বেশি মানে ওরা আরো বেশি খুশি বাড়ির লোক। হ্যাঁ, এটা ঠিক হবে না। এটাই হচ্ছে ব্যাপার। সোশ্যালি ব্যাপারগুলো এভাবেই চলে, মানে আমাদের টেকনিক্যাল দিয়ে আমাদের তো একটা সোশ্যাল থাকতে হবে, যে সোসাইটি কিভাবে পারফর্ম করছে, যে সোসাইটির চোখে একটা চাকরি কিরকম, সেটা তো খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো বটেই। তো যাই হোক, মানে তোমাদের সাথে বহুদিন পরে বহু হ্যাঁ স্যার। পরেই এরকম একটা সামনাসামনি ইয়ে করার সৈকত স্যারও আছে, মানে ফুল হাউস আর কি। খুব খুব ভালো লাগে। আমি মাঝখানে এমনিতেও প্রচন্ড ব্যস্ত, আমাদের সমস্ত ব্যাচগুলো নিয়ে ইঞ্জিনিয়ারিং ব্যাচ চলছে, গেটের ব্যাচ চলছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে, আমি আগেও বলেছি আজকেও বলছি, আমি সৈকত স্যার আমার টাইম কনস্ট্যান্টের কারণে এই মুহূর্তে পার্থ স্যার পড়াচ্ছেন। প্রচন্ড পরিশ্রম করে পড়াচ্ছে। আমি মাঝে মাঝে বলছি পার্থ স্যার, তুমি শরীরটা ঠিক রাখো, তুমি যা কাটাকাটি করছো ব্যাপারটা, মানে শরীরটা দেখো। প্রচন্ড প্রচন্ড সিনসিয়ারলি অলরেডি যে হিসাবে একজন চাকরি করছেন, তার তিনি যেরকম ডেডিকেটেডলি জুনিয়র ইঞ্জিনিয়ার ব্যাচ হয়ে যাচ্ছে, মানে গেটেড জুনিয়র ইঞ্জিনিয়ার ব্যাচ ইজ ইন দ্য সেফেস্ট হ্যান্ড, কোনো মানে নো ডাউট অ্যাবাউট ইট। কারণ যেটা আমার এবং সৈকতের আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেটা সেটা হচ্ছে আমাদের পক্ষে দেখো বড়ই মুশকিল। হ্যাঁ, সৈকত ছানা ছোট, সৈকত স্যার অনেক কিছু করছেন। আমি জাস্ট জানিয়ে রাখলাম, সৈকত স্যারের বিভিন্ন কিছু অ্যাক্টিভিটি আছে, সেটা তোমরা দেখবে। আমি আমার এই নিচে আমি কিছু কিছু লিঙ্ক এবার একটু দিতে থাকবো, এই ভিডিও লিঙ্কের নিচেও থাকবে, অন্যভাবেও আমি ইয়ে করবো। দুর্দান্ত একটা কাজ হচ্ছে, একটা শিল্পী সেটা মানে রিফ্লেক্টেড হচ্ছে, তো সেটা সেটা আমি জানিয়ে রাখলাম। খুব ভালো লাগলো তোমাদের। যাই হোক, মানে আমাদের তো প্রচন্ডই গর্বের বিষয় এবং আনন্দের বিষয় আর কি। মানে এই পুরো জার্নিটার পরে যখন ফাইনালি কেউ একটা হাতে ওই জয়েনিং লেটার বা ওই লিস্টে যখন নামটা আসে, মানে আমি যখন লিস্টে নাম দেখছিলাম, সার্চ করে করে ইয়ে করছিলাম, মানে ওই ফিলিংসটা একটা অন্য। মানে তোমরা যখন দেখেছো, তোমরা যখন জানতে পেরেছো, কৃত্তিশকে আমি ফোন করেছি। কৃত্তিশও একটা ভালো এই চাকরি করছে। যেটা ব্যাপার হচ্ছে, তখন চাকরি করছে, চাকরি করছে, ফোন করে বলছি কি ব্যাপার, টপ 20 তে হলো না তো? ওর 31 র্যাঙ্ক হয়েছে অলরেডি। বলছিল যে আপনি কিসের কথা বলছেন, মানে ও জানি না যে রেজাল্ট, ঠিক আছে। তো যেটা সেটা হচ্ছে যে আমি আনবো আরেকটা, ওদের উপর ধরার চেষ্টা করছি। একটু অন্য কিছু প্রবলেমের কারণে এখন হয়ে উঠতে পারেনি, ফ্যামিলি প্রবলেম চলছে, আমি ওদের উপর নিয়ে আসবো। তো যাই হোক, দুর্দান্ত একটা সন্ধে। আমি এই তার জন্য সেটা করছিলাম, প্রচন্ড আনন্দের সাথে করছিলাম, যে একটা অনেকদিন পর একটা ইন্টারাকশন, একটা। এবং আমি কলকাতার বিরুদ্ধে ডেফিনেটলি তোমাদের সাথে একটা একটা গেট টুগেদার করার চেষ্টা করবো, যারা অন্তত কাছাকাছি একটা জায়গাতে। এইটাই স্যার আমি স্যার একবার মিট এইটাই করতে স্যার আমি হবে সবাই। বলছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার সৈকত স্যারের সাথে আমার কেএমসি পরীক্ষা দিতে গিয়ে হবে 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 হবে। স্যার সৈকত স্যারের সাথে আমার কেএমসি পরীক্ষা দিতে গিয়ে পরে ওই দিন দেখা হয়েছিল, কিন্তু স্যার আপনার সাথে এখনো একদিনও স্যার মানে ইন পার্সন মিট হয়নি, সেই জন্য স্যার একদিন একটু টাইম করুন স্যার, দেখা হয়। আমি ইয়ে করলাম, আমি মোটামুটি আমি এই ভিডিওর মাধ্যমেই জানালাম যে গেটের যারা 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 ইঞ্জিনিয়ার পেয়েছে, যারাই দেখা করতে, বা মানে গেট টুগেদারটা আমি সবাইকে জানিয়ে রাখবো। আমি দেখছি আমি কিরকম ভাবে ফিরতে পারি। একটা আছি এখন চেন্নাইতে, সেই সময় সৈকত স্যারও থাকবেন, তখন একটা ধরে আমরা একটা ডেফিনেটলি একটা গেট টুগেদার মানে হবেই। আমার 2020 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের গেট টুগেদার পেন্ডিং হয়ে গেছে, কারণ তারা ব্যস্ত হয়ে পড়েছে। যা হয় আর কি, মানে তারপরে তো ওই কোভিড বা ওই জিনিসটা বারে বারে ফিরে আসছে, ডেফিনেটলি করতে হয়, মানে সামনে দেখা আমরা খুব জরুরি। এবং এবং আমি আগেও যেটা বলেছিলাম, সেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে ফাইনাল একটা পরীক্ষা ওএমআর সিটে বা লেকচারারের যে ডেমনস্ট্রেশন ওয়ার্কশপ টাইপের ইত্যাদি, একটু ফিজিক্যাল যাওয়ার চেষ্টা করবো, যে ফিজিক্যালি যদি কিছু করা যায়। খুব বড় ভাবনা, মানে আমি অন্তত যে ব্যস্ততায় আছি
যদি আমি দেশে থাকি ডেফিনেটলি ডেফিনেটলি করবো, আমি আরেকবারও জানিয়ে রাখি। তো তোমাদের সাথে দেখা করাটা হচ্ছে এরপর ফার্স্ট, এবং যেটা সেটা হচ্ছে যে খুব আনন্দ করো, এবং যেটা হচ্ছে বেসিক্যালি টাইম ফর সেলিব্রেশন। একটু আবারও কষান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং লেকচারার, এইটার মধ্যে কিন্তু যেন আমরা আবারও এরকম একটা সেশনে বসতে পারি। দ্যাট ইজ মাই ইন্টারেস্ট, ঠিক আছে? সেটা সেটা আমার ড্রিম। কোথায় কি ডিপার্টমেন্ট, আমি ডিপার্টমেন্টে যাচ্ছি, কারণ ডিপার্টমেন্টের লোক নেই, তোমরা তোমরা তিনজনই বেসিক্যালি সেম ডিপার্টমেন্টের লোক। হ্যাঁ, কিন্তু যেটা সেটা হচ্ছে আমার ড্রিমটা আমি জানি রাখলাম, সেইখানে আমরা ডেফিনেটলি পৌঁছাতে চেষ্টা করবো, এবং আমরা পরিশ্রমটা ডেফিনেটলি করবো, মানে এটা অলরেডি ডেমনস্ট্রেট করছি। স্যার আমার দুটো কথা বলা আছে। এ, ওই প্রিপারেশন স্ট্র্যাটেজি দিয়ে বলছিলেন যেটা, এ এখন অনেক ছেলে আছে যারা মানে আমাদের মতনই, আমরাও একই সঙ্গে ছিলাম, হয়তো আমরা পেয়ে গেছি, ওরা পাইনি। অনেকে হয়তো এখন ডিমোটিভেট হয়ে আছে, কবে বেরোবে, এই আমার তো হলো না, আর হবে না। তো এই সমস্যার সমাধান পেতে গেলে তোমাকে মানে আঁকড়ে ধরে রাখতে হবে যে আসলে আমি পাবো। সেই জন্য কন্টিনিউয়াস পড়াশোনাটা না চালালে কিন্তু হওয়া অসম্ভব ব্যাপার, কারণ কম্পিটিশন এত হাই। আর লাস্টে একটা কথা বলার ছিল বিপ্লব স্যারকে দিয়ে আর সৈকত স্যারকে দিয়ে, বাংলা ভাষায় যদি সিভিল ইঞ্জিনিয়ারিং বুঝতে চায় তাহলে সৈকত স্যার আর বিপ্লব স্যারের অবশ্যই ক্লাস করতে হবে। আমি যেটা আগে উপলব্ধি করেছি, কারণ আমি আগেও গেট ফর্মে পড়েছি, গেটের জন্য পড়েছি, তখন মনে হয়েছিল। তারপরে স্যারের সঙ্গে যখন পরিচিত হলাম আমি, তখন আমি দেখলাম যে স্যারের যে ক্লাসগুলো স্ট্রাকচারে অসাধারণ। ওই বাংলা ভাষায় বুঝিয়ে, হয়তো ওনারাও বুঝিয়েছেন, আমরা বুঝতে পারিনি, অনেক স্কিপ করে গেছেন, কি বলেছেন বুঝতে পারিনি, কিন্তু বাংলা ভাষায় ওই স্ট্রাকচার বুঝতে গেলে একমাত্র বিপ্লব স্যার আমার দেখা, মানে আমার ক্লাস করো বিপ্লব স্যার অবশ্যই ইনক্লুড করতে পারে সবাই। আমি বলবো সবাইকে পার্সোনালি। এখানে ও লাস্ট যে পয়েন্টটা বললো, না স্যার, অ্যাডভার্টাইজমেন্টের কিছু নেই হ্যাঁ, না না স্যার, এটা ফ্যাক্ট আমি বলছি। একদম গভীর থেকেই বলেছি। মনের কথাটা আমি সবাইকে শেয়ার করছি। এই কথাটা আমার অনেক মানে আমার অনেক কলিগ আছে বা চাকরি করছে, কেউ পায়নি, আমি সবাইকেই বলেছি যে দেখবে, একবার ক্লাস করে দেখবে বা বেসিক কনসেপ্ট গুলো বুঝে দেখবে, ভালো লাগবে। আর সবকিছু আর পরীক্ষায় আসবে না, এটাও ঠিক, সবকিছু আসবে না, কিন্তু ওই যে ভেতরে ঢোকার যে আনন্দ স্ট্রাকচারে, সেটা আলাদা রকম ফিল, এটা মানতে হবে। মানে আনন্দ আবেগ এটা দিয়েই বেসিক্যালি চলছে, মানে ঠিক সেই অর্থে প্রফেশনাল, সেই অর্থে ব্যবসায়ী, ওই আর কি অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি, এগুলো মার্কেটিং এসব কাজ করে ওঠা গেল না, কিন্তু করা উচিত। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, এখন এগুলো করে উঠতে পারিনি, দেখা যাবে অন দ্য কোর্স কিরকম হয়, ব্যস্ততা আছে। সৈকত স্যার, যেটা লাস্ট মেনু বললো যে অনেক পাইনি যাওয়ার হতাশ, তো সেক্ষেত্রে একটাই মানে বিপ্লবটা একটু আমারও চাই। তো মানে আমি প্রতি মুহূর্তে যেখানে যেখানে যা যা আটকে যে জীবন হোক, পড়াশোনা হোক, মাস্টার্স হোক, সব জায়গাতেই মানুষটাকে পাই না। তো বিপ্লবটা একটা সেন্টেন্স স্পেসিফিক একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের একবার একদিন আলোচনা হচ্ছে, সেও স্টুডেন্ট ছিল আমাদের। তো তাকে নিয়ে বলতে বলতে বিজনেসের বলতে দেখো চাকরিটা সবার জন্য হয় না, মানে এটা কিন্তু সবাইকে চাকরি করতেই হবে। কিছু কিছু মানুষ এরকমও থাকে যে চাকরি বাইরে অনুশীলন করতে পারে, এবং সেই অ্যাডভাইসটা বিপ্লব স্যার বাচ্চাগুলো দেন। পুরো আজকের দিনে তাদের মানে আজ থেকে 4-5 বছর আগের কথা ঘুরে দেখতে দেখতে গিয়ে হয়তো অনেক বেটার কিছু করছে। তো ডিপ্রেশনের জায়গাটা নেই, মানে যদি কারোর মনে হয় যে আমি চাকরিটা পাচ্ছি না বা এটা আমি না, তাই কোনো না, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। আইদার দুটো অপশন আছে, আইদার তোমার যদি মনে হয় যে আমি আমার চাই, তাহলে ঘুরে না হয় যে বসো এবং পরীক্ষার পিছনেই পড়েছো যে জোরে। আর যদি না হয়, যদি মনে হয় যে না, এবার অনেক সময় এই স্কোপটাও থাকে এবং অনেক সময় চান্সটাও থাকে যে আমি ঘুরে গেছি ওখানে পিছনে পড়ে থাকি। হয়তো বেশ কিছু বার্ডেন রয়েছে, মানে আমাকে ফ্যামিলির জন্য আর্ন করতেই হবে, সেই জায়গাটাও থাকে অনেক সময়। তাহলে অন্য কিছু করো, মানে ওইটা না পেলে কোন না হবেই না, আমার হতাশার ঠিক আছে।
তো মানে ওখান থেকে ওভারকাম করে নিজেকে ডিগ্রি নিয়ে যাওয়া বা এইগুলো নিয়ে যাওয়া, আহ, এই দুটোই অপশন থাকে। মানে তুমি বেরিয়ে অন্য কিছু করতে পারো বা নিজেকে নিজেকে মোটিভেটটা নিজেকেই করতে হবে। ওটা তুমি অনলাইন ভিডিও দেখে বা কারোর মোটিভেশন শুনে মোটিভেট হবে না, এটা সম্ভব না। নিজেকে নিজের মোটিভেশনটা নিজেকেই করতে হবে। এই লোকটা তোমাকেও তোমাকে চালাতে হবে। আমার সৌরভ কিছু বলছিলে? একদম স্যার, আমি সৈকত স্যারের সাথে এক এক মানে একমত স্যার, উনি যা বলেন একদম আমি একমত। বেশ, খুব খুব ভালো একটা সন্ধ্যা আমরা কাটালাম। তোমরা যখন audience-কে বলছি, তোমরা যখন এই ভিডিওটা পাবে তখন একটু রাতও হতে পারে। আমি জাস্ট এই রেকর্ডিংটা আপলোড করে দেবো, এবার ডিপেন্ডিং অন নেটওয়ার্ক স্পিড এটা আপডেট হবে। তো সবাইকে অনেক অনেক আরেকবার শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কেউ অভিনন্দন। খুব খুব ভালো লাগছে, এবং যেটা সেটা হচ্ছে যে এগিয়ে চলো, সুস্থ সুস্থ থাকো, এবং যেটা সেটা হচ্ছে যে যা যা ড্রিম বিগ, এবং ফাইট ফর অ্যাচিভ, এই আর কি ব্যাপার। কারণ এইরকম জীবনটা না খুব করি আমার অন্তরে যেটা মনে হয়, ইট শুড বি সামথিং র্যান্ডম টাইপের। স্যার কি সৈকত স্যার, should be something random, something should happen, ঠিক আছে, it should be happening, মানে হ্যাঁ। তো যেটা সেটা হচ্ছে যে যদি মনে হয় যে ডাউন মনে হয়, মাথায় রাখবে যে উঠবে, ডেফিনেটলি উঠবে, ঠিক আছে। কিন্তু উঠবে মানে ওটা যেটা সবাই বলছিল, মানে বাকিদের জন্য বলছি, এমনি এমনি উঠতে হবে, কিন্তু ওই সামথিং লাইক দিস, মানে এরকম হলো ঠিক আছে। আমি র্যান্ডম প্লেসটা বলছি কারণ হচ্ছে যে প্র্যাকটিক্যালি তাই ওঠানামা ওঠানামা থাকে জীবনের বিভিন্ন ফেজে। এরপর তোমরা আরো বড় একটা জায়গা চলে যাবে, আরো কাজ এইসব তো থাকবেই। কিন্তু ওই আর কি যেটা সেটা হচ্ছে যে সিনসিয়ারলি কাজ করো, সিটি বা ডেভেলপমেন্টের কাজ এইখানে কন্ট্রিবিউট করছো, সেটা খুব একটা নিজের স্যাটিসফাইং জায়গা, এবং যেটা শরীর ঠিক আছে, শরীর ঠিক রাখো। কি বলবো, শরীর বন্ধ করতে আমি 2 সপ্তাহ শুয়ে পড়লাম, পড়ে যাবে, এটার কোনো মানে নেই। এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা আমরা আপাতত এখানে এন্ড করলাম। আমরা স্যার পরবর্তীকালে কখনো নিশ্চিতভাবেই বসবো। আর গেটিতে সমস্ত যে প্ল্যাটফর্মে আমাদের প্রেজেন্স আছে সেইগুলোতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম যে ইনফরমেশন, কোয়েশ্চেন, কুইজ ইত্যাদি থাকে সেখানেও সেখানে জয়েন করো। আমাদের ফেসবুকে যে প্রেজেন্স আছে, ইনস্টাগ্রামটা অতটা যেহেতু কানেক্টেড অতটা করা হয়নি, কিন্তু তাও আমাদের প্রেজেন্স আছে। কিন্তু মেইনলি টেলিগ্রাম এবং ইউটিউব আমি বলবো। আর জয়েন করো, কারণ সময় টাইম লাইন কি থাকবে আমরা নিজেরাও জানি না। কেএমসি প্রচন্ড ফাস্ট করবে, এই হচ্ছে ব্যাপার। সবাইকে বলার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ তোমাদেরকে সময় দেওয়ার জন্য। কারণ তোমরা থ্যাংক ইউ অলরেডি স্যার। ওয়ার্কিং প্রফেশনাল। থ্যাংক ইউ স্যার। আমরা পেয়েছি, খুব ভালো ব্যাপার। সৈকত স্যারকে খুব অনেক ধন্যবাদ। সৈকত স্যার প্রচন্ড ব্যস্ততার মধ্যেও সৈকত স্যারের মেসেজ রিপ্লাই পেয়েছি যে হ্যাঁ আমি ফ্রি থাকবো, খুব বড় পাওনা আমাদের জন্য। তো আমরা ভিডিওটা আপাতত শেষ করছি, সবাইকে ধন্যবাদ। স্যার বলছি স্যার, স্যার